সো লেটস গেট স্টার্টেড। আমরা যে টপিকটা নিয়ে আজকে কথা বলতে চাই আমরা শুরু করছি, বাট এর মধ্যে যদি পরবর্তীতেও কেউ জয়েন করেন আপনারা, আই বিলিভ আপনারা রেকর্ডিং থেকে ব্যাকআপটা নিয়ে নিতে পারবেন। খুব একটা প্রবলেম হবে না আমি আশা করি। সো ঠিক যে টপিকটা নিয়ে আমাদের ঈদের আগে আসলে মানে একটা ক্লাস নেওয়ার কথা, সামহাউ কোন একটা পার্সোনাল কারণে আমার আসলে লাস্ট ক্লাসটা ওইভাবে নেওয়া হয়নি। সো আমরা আজকের এই টপিকটা স্টার্ট করতে চাই, অ্যান্ড দেন আমি নেক্সট ফ্রাইডেতে আপনাদের সাথে একটা ওভারঅল ওভারভিউ, মানে আপনাদের ফিনিশিং প্ল্যানিংটা কিভাবে করা যায়, ফাইনাল রিভিশন এবং ফাইনাল টপিক কি কি রিমেইনিং আছে সেটা নিয়ে একটা ওভারঅল প্ল্যানিং করে দেন আমরা হয়তো বা ফার্দার প্ল্যানটা করব। যেমন কিছু আইসাইফারস হয়তো বা আপনাদের ফাইন স্যার এখনো স্টার্ট করেন নাই, জাস্ট আমাকে মানে আমার ইয়ের কারণে, তো আমার উপরেই ওইটা বর্তাবে। আমি সেটা আপনাদের সাথে প্ল্যানিং করেই হোপফুলি ওই রিমেইনিং আইসাইফারস গুলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শেষ করে দেন আপনাদেরকে সিঙ্গেল এন্টিটি থেকে কভার করে ক্যাশ ফ্লো দিয়ে আমরা হয়তো বা শেষ করব। সো আমরা যে টপিকটা নিয়ে কথা বলতে চাই, যেটা আপনাদেরকে আমি গত ক্লাসে অলরেডি মানে গতকালেই আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে রেশিও অ্যানালাইসিস। এটার ফর্মাল নেমকে আমরা বলি আসলে ইন্টারপ্রিটেশন অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। মানে আমি একটু যদি আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর অবজেক্টিভটা খেয়াল করি, একটু খেয়াল করে দেখেন আমার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর অবজেক্টিভটা কি ছিল। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, যেটা আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমি কয় ধরনের প্রিপেয়ার করি, একটা হচ্ছে সিঙ্গেল এন্টিটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর একটা হচ্ছে গ্রুপ অ্যাকাউন্টিং কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এবং এটা প্রিপেয়ার করার পর দেন আমি প্রিপেয়ার করে কিন্তু এটাকে ইন্টারপ্রেট করি, মানে অ্যানালাইজ করি, রেশিও ক্যালকুলেট করি, করে দেন আমি আমার ইউজারদেরকে এটা প্রোভাইড করি, আমি আমার ইউজারদেরকে এটা রিপোর্ট করি, সো দ্যাট দে ক্যান মেক দেয়ার ওন ইকোনমিক ডিসিশন। সো তার মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন একটা পার্ট ইন আওয়ার সিলেবাস, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং সিলেবাস, অ্যাজ ওয়েল অ্যাজ সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর রেশিও অ্যানালাইসিসটা করা, ইন্টারপ্রিটেশনটা করাও কিন্তু আরেকটা সিগনিফিক্যান্ট পার্ট। সো আমি এই জায়গাটাতে একটা এর আগে আপনাদেরকে নোট বলা ছিল এবং এর আগে একটা ডিক্লারেশন দেওয়া ছিল যে আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর সেকশন সি তে দুইটা কোশ্চেন আসবে। একটা হচ্ছে দ্যাট ইউ উইল বি আস্কড টু প্রিপেয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, either single entity financial statements or consolidated financial statements. অ্যান্ড আরেকটা যে কোশ্চেন থাকবে 32 নাম্বার কোশ্চেন, সেই কোশ্চেনটা থাকবে হচ্ছে ফ্রম রেশিও অ্যানালাইসিস। সো দ্যাট মিনস আপনাদের একটা কোশ্চেন, 20 মার্কের একটা কোশ্চেন রেশিও অ্যানালাইসিস থেকে আসবে, এটা মাস্ট, এটা নিয়ে কোনো ডাউট নাই। এটা নিয়ে আগে ডাউট ছিল, আগে এক সময় এরকম একটা অপশন ছিল রেশিও আসবে না ক্যাশ ফ্লো আসবে, বাট এখন আমরা আর এই ডাউটটা রাখি না, কেননা আপনি পাস্ট 8-10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে দেখবেন যে এটা এক্সামিনারের একটা মোটামুটি ভাবে মাস্ট অ্যাপিয়ার আইটেম। রেশিও অ্যানালাইসিস থেকে আপনি একটা কোয়েশ্চেন পাবেন। এখন রেশিও অ্যানালাইসিস থেকে যে আপনি কোয়েশ্চেনটা পাবেন, আহ সেই কোশ্চেন্সটা আসলে কেমন হবে, অথবা কোশ্চেন্সটা আসলে আহ, কিভাবে আসবে, কোত্থেকে আসবে, সেটা একটু ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের জন্য। কেননা আমরা অনেক সময় এই জায়গাটাতে একটু মিসগাইড হয়ে যাই। সেটা হচ্ছে আমরা অনেকেই মনে করি যে হয়তো বা গ্রুপ অ্যাকাউন্টিংটা আমি ভালো পারি, সিঙ্গেল এন্টিটি আমি একটু কম পারি, সেক্ষেত্রে আমি গ্রুপ অ্যাকাউন্টিংটা ভালো প্রিপারেশন নিব, সিঙ্গেল এন্টিটিটা আমি একটু কম প্রিপারেশন নিলে আমার জন্য হয়তো বা হয়ে যাবে। বাট এই ধরনের কিন্তু কোনো স্কোপ, এফআর বিশেষ করে এসএসসি এর কোনো সিলেবাসের স্পটিং করার কোনো স্কোপ নাই। সো আলটিমেটলি আপনি যেটা যতটুকু পারেন আপনাকে ঠিক সেটাকে ওভারকাম করে, উইকনেস গুলাকে আরো ওভারকাম করে এমফাসিস দিয়ে আপনাকে প্রবলেমটা সলভ করে দেন এক্সামের জন্য প্রিপারেশন নিতে হবে। এটার মানে হচ্ছে আপনাকে প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা টপিক কি টাচ করে যেতে হবে। সো এখানে কোয়েশ্চেনটা যেভাবে আসে, যে কথাটা বলছিলাম আমি, 31 নাম্বার যে কোয়েশ্চেন সেটা যদি আসে সিঙ্গেল এন্টিটির স্টেটমেন্ট প্রিপারেশন, খেয়াল করে দেখবেন যে আপনাকে সিঙ্গেল এন্টিটির স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন প্রিপেয়ার করতে বলছে। সেই ক্ষেত্রে অবশ্যই পরবর্তী যে কোয়েশ্চেনটা, কোয়েশ্চেন নাম্বার 32, এটা অবশ্যই আসবে গ্রুপ অ্যাকাউন্টিং এর রেশিও থেকে। তো আপনি যে কোনো পাস্ট ইয়ার কোয়েশ্চেন যখনই অ্যানালাইসিস করবেন না কেন, করেন না কেন, নিজে দেখেন না কেন প্র্যাকটিস প্ল্যাটফর্ম থেকে, আপনি দেখবেন যে প্রত্যেকটা সেশনের, প্রত্যেকটা ইয়ারের আমার এক্সাম কোয়েশ্চেন গুলো আমি যখন একটা একটা করে দেখবো, দেখবো যে
একটা কোশ্চেন যদি আমার স্টেটমেন্ট প্রিপারেশনটা আসে সিঙ্গেল এন্টিটি থেকে, রেশিওটা অবভিয়াসলি আসবে গ্রুপ থেকে। আবার স্টেটমেন্ট প্রিপারেশনটা যদি গ্রুপ থেকে আসে, অন দ্য আদার হ্যান্ড রেশিওটা তখন সিঙ্গেল এন্টিটি থেকে আসার চান্সেস আসলেই হাই থাকে। এবং অ্যাকচুয়ালি এটাই হয়, তখন রেশিওটা সিঙ্গেল এন্টিটি থেকেই আসে। সো আমরা এখন যেটা করব, রেশিও অ্যানালিসিস নিয়ে আমরা কথা বলবো। বাট রেশিও অ্যানালিসিস এর যেহেতু আমি গ্রুপ অ্যাকাউন্টিংটা নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করেছি ইন ডিটেলসে, সো আমরা আপাতত গ্রুপ অ্যাকাউন্টিং এর যে রেশিও পার্টটুকু আছে সেটুকু আজকে শেষ করব। পরবর্তীতে যখন আপনারা সিঙ্গেল এন্টিটি প্রিপারেশনটা প্রপারলি ভালো করে আয়ত্ত করতে পারবেন, আন্ডারস্ট্যান্ডিংটা পারফেক্টলি হবে, তখন আমরা ওই সিঙ্গেল এন্টিটির যে রেশিও পার্টটুকু আছে সেটার একটা কোশ্চেন লিস্ট আপনাদের সাথে আমি শেয়ার করে রাখছি। সেই সিঙ্গেল এন্টিটির রেশিও অ্যানালিসিস আমরা কোশ্চেনটা তখন করতে পারবো এবং তখন করব, বরঞ্চ তখন করাটাই আসলে আমাদের জন্য শ্রেয় হবে। সো দ্যাট ইজ আওয়ার প্ল্যান। এখন এই রেশিও অ্যানালিসিস কোশ্চেনটা আসলে আপনাদেরকে আমি কিভাবে প্রিপারেশনের জন্য রেডি করব অথবা প্রিপেয়ার করব, এবং সেটার জন্য আমি আপনাদেরকে আসলে কি কি ম্যাটেরিয়াল মানে দেওয়া হয়েছে আমার এর থেকে, এবং সেটা আপনারা কিভাবে অ্যাক্সেস করবেন সেটা একটু আমরা দেখি। নাম্বার ওয়ান, আমরা এই শীটটা এখনই দেখছি না, আমরা চলে যাই আমাদের যেই টেকনিক্যাল আর্টিকেল গুলোর কথা আমরা বলেছিলাম আপনাদেরকে দেখে আসার জন্য রেশিও অ্যানালাইসিস থেকে। আমরা টেকনিক্যাল আর্টিকেল কোশ্চেন্স গুলো, মানে টেকনিক্যাল আর্টিকেলস গুলো আমরা একটু দেখে ফেলি। সো টেকনিক্যাল আর্টিকেলে যদি আপনি দেখেন, এখানে বেসিক্যালি একটা ভিডিও আছে, ভিডিওটা আপনারা দেখবেন। টপিক এক্সপ্লেইনার ভিডিও, মানে বেসিক্যালি হচ্ছে টপ লাইনারের একটা ভিডিও, যেখানে আপনার রেশিও অ্যানালিসিসটাকে আপনি কিভাবে আনসার করবেন সেটা বলা আছে। এরপরে তিনটা মেইন হচ্ছে বেসিক্যালি আপনাদের রেশিও অ্যানালিসিস থেকে টেকনিক্যাল আর্টিকেল আছে। সো এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট আর্টিকেলটা হচ্ছে টেল মি স্টোরি। এইটা, এটার ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাকে বলে দিই, এবং আপনারা বাসায় যখন ফ্রি থাকবেন তখন অবশ্যই এই আর্টিকেলটা একবার হলেও একটু পড়বেন। সেটা হচ্ছে রেশিও অ্যানালিসিস, এই পয়েন্টটা আসলে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। ইট ইজ নট অনলি ক্যালকুলেশন পার্ট। হ্যাঁ, অনেকে আমরা মনে করি যে রেশিও গুলো মুখস্থ করে গেলাম, এবং এই মুখস্থ করে আমি রেশিও গুলো ক্যালকুলেট করে দিয়ে আসলে হয়তো বা আমার ফুল মার্ক আমি পেয়ে যাব, যেটা ইউজুয়ালি হয়ে থাকে আগেকার এক্সাম গুলোতে। এরকম হয় যে আপনাকে রেশিওর ফর্মুলাটাই জিজ্ঞাসা করে। বাট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যেহেতু আপনি একটু সিনিয়র হয়ে আসছেন, এবং এখানে আপনার কাছ থেকে এক্সামিনারের এক্সপেকটেশনটা হচ্ছে ইউ ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু টেল স্টোরি। সো দে ওয়ান্ট টু লিসেন স্টোরি ফ্রম ইউ। সো সেই ক্ষেত্রে আপনাকে স্টোরিটা বলতে হবে, যে কোনো একটা পার্ট, যে কোনো একটা পয়েন্ট, যে কোনো একটা রেশিও আপনাকে ব্যাকগ্রাউন্ডটা বলতে হবে, স্টোরিটা বলতে হবে। সো সেই স্টোরিটা আপনি কিভাবে বলবেন, মানে কিভাবে আসলে বললে আপনার জন্য ভালো হয়, সেটাই আমরা এই আর্টিকেলটাতে একটু ডিসকাশন করবো। এবং আপনি কোন কনটেক্সটে স্টোরির কোন পার্টটা নিয়ে কথা বলবেন সেটা ইম্পর্টেন্ট। যেমন এই আর্টিকেলের একটা বড় পার্ট হচ্ছে ওরা নেটফ্লিক্সের একটা ব্যাপার নিয়ে কথা বলছে, যে এক্সামিনার আপনার থেকে কি এক্সপেক্ট করে, মানে কি এক্সপেক্ট করবে আপনার এক্সামিনার আপনার থেকে। যেমন এখানে খুব দারুণ একটা এক্সাম্পল দেওয়া, যে সে ফর এক্সাম্পল আপনি একটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পেপারের স্টুডেন্ট, আপনার থেকে এক্সামিনার এক্সপেকটেশনটা কোন লেভেলের থাকে সেটা একটু আপনাকে বুঝতে হবে ভালো করে। যেমন আপনি যদি একটু মানে একটু মানে জেনারেল কোন স্টুডেন্টকে অথবা জেনারেল কোন ব্যাকগ্রাউন্ডের কোন স্টুডেন্টকে বলেন যে নেটফ্লিক্সের রেভিনিউ গত বছরের তুলনায় বাড়ছে, একটু খেয়াল করেন। নেটফ্লিক্সের গত বছরের রেভিনিউ ছিল ধরেন 100 মিলিয়ন, এই বছর হয়েছে $110 মিলিয়ন। সো এই যে রেভিনিউটা বাড়লো, একটু ভালো করে দেখেন তো, এই যে রেভিনিউটা বাড়লো, এই রেভিনিউটা বাড়াটা যে ভালো, এটা কে না বলতে পারবে? মানে একটা একটা বিজনেসের রেভিনিউ বাড়লে যে এটা বিজনেসের জন্য ভালো, এটা মানে কে বলতে পারবে না, অথবা কার এটা মানে জ্ঞানত, অথবা কার নলেজে, অথবা কার আন্ডারস্ট্যান্ডিং এটা পজিটিভ মনে হবে না, ফেভারেবল মনে হবে না। তো এই জিনিসটা এক্সামিনার আপনার থেকে এক্সপেক্ট করে না। হ্যাঁ, এক্সামিনার আপনার থেকে এক্সপেক্ট করে হচ্ছে, হ্যাঁ রেভিনিউ বেড়েছে এটা ভালো, ইট অফকোর্স ইউ হ্যাভ টু মেনশন, বাট এই রেভিনিউটা কেন বাড়ছে, ওয়াই ইজ মোর ইম্পর্টেন্ট। আপনাকে এখানে হোয়াটটাও বলতে হবে এবং হোয়াইটাও বলতে হবে। সো তার মানে আপনি যখনই কোনো রেশিও নিয়ে কথা বলবেন, রেশিও নিয়ে কথা বলার সময় আপনাকে অবশ্যই সেই রেশিওর হোয়াইটা খুব ভালো করে বুঝতে হবে। এবং রেশিওর হোয়াইটা আপনি কিভাবে বুঝবেন, মানে কিভাবে আপনি এক্সপ্লেন করবেন, যখন আপনি ওই পার্টিকুলার রেশিওর ফর্মুলাটা
ভালো করে ভাঙতে পারবেন, ব্রেক ডাউন করতে পারবেন, এবং ওই রেশিওর প্রত্যেকটা কম্পোনেন্ট আপনি ভালো করে বুঝতে পারবেন যে এটা আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কোন পার্ট থেকে আসছে। তাহলেই কিন্তু আপনি ভালো একটা স্টোরি বলতে পারবেন, ভালো একটা ইন্টারপ্রিটেশন আপনার পক্ষে পসিবল হবে। তার মানে আমি এখানে যেটা বলতে চাই, আপনাদের রেশিও অ্যানালাইসিসের জন্য যতটুকু ক্যাপাসিটি দরকার, you have already developed that capacity. Now you have to just structure your question, যে আপনি আপনার কোয়েশ্চেনটা আনসার করবেন এইভাবে যে নেটফ্লিক্সের রেভিনিউ বেড়েছে, দ্যাট ইজ আ গুড সাইন ফর দ্য কোম্পানি, ফর দ্য নেটফ্লিক্স, but how it has been increased because of the content of Netflix might be enhanced গত বছরের তুলনায়, কোয়ালিটি অফ কন্টেন্ট অনেক বেড়েছে, ডিউ টু দ্যাট রিজন ভিউ অনেক বেড়েছে, সাবস্ক্রাইবার অনেক বেড়েছে, and that might be the positive reason to increase revenue. That background story examiner expect from you. ওকে, সো এই সেম জিনিসটাই আপনি যখন গ্রস প্রফিট মার্জিনে কথা বলবেন, মানে জাস্ট আমি একটু একটা সিম্পল ফর্মুলা দিয়েই বলি, আপনারা সবাই জানেন হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ গ্রস প্রফিট মার্জিন। খেয়াল করে দেখেন, এটা জানেন না এরকম কোনো ক্যান্ডিডেট থাকার কথা না। গ্রস প্রফিট মার্জিনের ফর্মুলাটা হচ্ছে, এটা যদি আমরা ফর্মুলাটা এখানে লিখি, গ্রস প্রফিট ডিভাইডেড বাই সেলস অর রেভিনিউ ইনটু 100। তাহলে এখানে গ্রস প্রফিট আর হচ্ছে আমার সেলস। খেয়াল করেন গ্রস প্রফিটের ফর্মুলাটা কি, সেলস লেস সিওজিএস। তার মানে আপনি এখন যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, যে আপনি যদি বলেন গ্রস প্রফিট মার্জিন বাড়বে কেন, গ্রস প্রফিট মার্জিন বাড়বে দ্য ওয়ান অ্যান্ড অনলি রিজন, যখন আপনার কস্ট অফ গুডস সোল্ডটা কমে যাবে অ্যান্ড কম্পেয়ার টু দ্য সেলস। তার মানে আপনার খেয়াল করে দেখেন, সেলস ইউনিট যদি বাড়ে, সেলস ইউনিট বাড়লে কস্ট অফ সেলসটাও কিন্তু বাড়বে। এটা আপনাদেরকে বুঝতে হবে যে সেলস ইউনিট বাড়া মানে কি, ওই পরিমাণ প্রোডাকশন আপনাকে করতে হবে, এবং ওই প্রোডাকশন করলে ওই প্রোডাকশন কস্টটা আপনার আলটিমেটলি কস্ট অফ গুডস সোল্ডে হিট করবে। তো এই যে ব্রেকডাউনটা, এখন আসেন কস্ট অফ গুডস সোল্ডকে আপনি আরো কিভাবে ব্রেকডাউন করতে পারেন। কস্ট অফ গুডস সোল্ডকে আপনি ব্রেকডাউন করতে পারেন হচ্ছে আপনার কস্ট অফ গুডস সোল্ডের ফর্মুলা দিয়ে। কস্ট অফ গুডস সোল্ডের ফর্মুলাটা কি, কস্ট অফ গুডস সোল্ডের ফর্মুলাটা হচ্ছে ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন কস্ট মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। তার মানে এখানে আপনাকে প্রোডাকশন কস্ট, ক্লোজিং ইনভেন্টরি, প্রোডাকশন কস্টের মধ্যে আবার অনেকগুলো পয়েন্ট আছে, ম্যাটেরিয়াল আছে, লেবার আছে, আদার প্রোডাকশন কস্ট আছে, আবার ক্লোজিং ইনভেন্টরি রিজন আপনাকে হয়তো বা দেখতে হবে যে ক্লোজিং ইনভেন্টরির কোনো পয়েন্ট এখানে আলটিমেটলি কনসিডার করা আছে কিনা। তার মানে আমি জাস্ট একটা একটা ওয়ে আপনাদেরকে বলার চেষ্টা করছি যে আপনি যখনই কোন একটা রেশিও নিয়ে ডিসকাশনটা শুরু করবেন, তখন আপনাকে এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে, ওই রেশিওটার ফর্মুলার সাথে আপনি কনভারসেশন মেক করবেন, মানে কথা বলবেন যে ওই রেশিওটার আসলে ফর্মুলাটা কি, এবং সেই ফর্মুলাটার স্পেসিফিক ব্রেকডাউন গুলো কি। যেমন আপনি গ্রস প্রফিট মার্জিনের কথা বলছেন, গ্রস প্রফিট মার্জিন কিন্তু একটা একটা মোটামুটি ভাবে আপনার কি কি জিনিস এখানে থাকে গ্রস প্রফিট মার্জিন ফর্মুলার সাথে রিলেটেড, আপনি প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে ডিসকাশনে নিয়ে আসছেন। এখন একইভাবে একইভাবে আপনি যখন আরেকটা রেশিও নিয়ে কথা বলবেন, সে ফর এক্সাম্পল অপারেটিং প্রফিট মার্জিন আর নেট প্রফিট মার্জিন নিয়ে যদি আপনি কথা বলেন, সো অপারেটিং প্রফিট মার্জিন নিয়ে আপনি যখন কথা বলবেন, সো তখন আপনি কিভাবে কথা বলবেন, অপারেটিং প্রফিট নিয়ে তখন কথা বলবেন, তখন আপনাকে অপারেশনাল এক্সপেন্সটাকে কতটুকু আপনি ম্যানেজ করতে পারেন সেইটাকে নিয়ে আপনি ফোকাস দিয়ে কথা বলবেন। সো এখন অপারেশনাল এক্সপেন্সের মধ্যে কি থাকতে পারে, অপারেটিং কস্ট থাকতে পারে, অ্যাডমিন কস্ট থাকতে পারে, ডিস্ট্রিবিউশন কস্ট থাকতে পারে। তো এই যে কস্ট গুলো আছে, সেই কস্ট গুলো আপনি কতটুকু বেটার ওয়েতে কন্ট্রোল করতে পারছেন, সেটাই আপনাকে মানে এনহ্যান্স করবে টু ডেভেলপ, টু ইনক্রিজ ইউর অপারেটিং প্রফিট মার্জিন। তো আপনাকে এখন কথা বলতে হবে অপারেটিং প্রফিট আপনি কিভাবে বের করেন। অপারেটিং প্রফিট আপনি বের করেন গ্রস প্রফিট থেকে আদার অপারেটিং এক্সপেন্স বাদ দেওয়ার পর যে প্রফিটটা থাকে, যেটাকে আপনারা পিবিআইটি আমরা বলি আমাদের ফর্মুলার আন্ডারস্ট্যান্ডিং এর খাতিরে, সেটাকে আপনি এখন ইভালুয়েট করবেন। সো দ্যাট ইজ হাউ ইউ হ্যাভ টু থিঙ্ক ইউর রেশিও অ্যানালাইসিস কোয়েশ্চেন অ্যান্সারিং টেকনিক। সো এটাই আপনার থেকে এক্সামিনার এক্সপেক্ট করে। ইউ অলওয়েজ হ্যাভ টু মেনশন হোয়াট অ্যান্ড হোয়াই। সো আপনি
কখনোই হোয়াট মেনশন করবেন ব্যাপারটা আসলে এটা হবে না, সাথে আপনাকে হোয়াইটাও মেনশন করতে হবে অফকোর্স। ইয়াস নাজমা প্লিজ। তো স্যার মানে আমাদের আমরা ধরেন ৫টা রেশিও বের করলাম। তো হুম। আমাদের এই ৫টা রেশিও এক্সপ্লেন করা লাগবে, রাইট? ইয়াস। মানে গ্রস প্রফিট মার্জিন। কেন? সো আমাদের সিরিয়ালটা কিভাবে হবে? মানে হাউ ডু উই স্টার্ট ফ্রম গ্রস মার্জিন? বুঝি নেই, আপনি যদি আবার একটু বলবেন কাইন্ডলি। মানে আমরা যদি ৫টা রেশিও ক্যালকুলেট করি, তো হুম হুম। ৫টা আমাদের তো ৫টা এক্সপ্লেন করা লাগবে, রাইট? হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। আমাদের সিরিয়ালটা কিভাবে হবে? মানে ফার্স্টে আমরা কোনটা দিয়ে শুরু করবো, কোনটা দিয়ে ও না শেষ না, ওইটা করবো? ওইটা 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 আপনাকে এক্সামিনার বলে দিবে, আমি আসতেছি ওই জায়গাটাতে, হ্যাঁ। ও ওকে। ইভেন ইভেন দো এখানে এই জন্য আমি এই আর্টিকেলটা নিয়ে একটু ডিটেলস কথা বলছি, কারণ এই আর্টিকেলটাই আপনাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট আর্টিকেল। ইভেন এক্সামিনার আপনি কিভাবে এটাকে কম্পেয়ার করবেন, মানে আপনার কম্পারিজনটা কার সাথে করবেন সেটাও এক্সামিনার আপনাকে বলে দিবে। আপনি এটা কি পারপাসে রেশিওটা করছেন সেটাও আপনাকে এক্সামিনার বলে দিবে। এবং ইভেন দো আমরা যেটা অনেক সময় এটা এটা বারবার মানে আপনার পয়েন্ট থেকে আমি একটু একটা জিনিস অ্যাড করে নেই, সেটা হচ্ছে আমাদের অনেকেরই মাথায় থাকে রেশিও ফর্মুলা গুলো আমি মুখস্থ করে গেলে আমি ওইগুলোর জন্য মার্ক পাবো, ইন্টারপ্রিটেশন হয়তো আমি করব না। এমন অনেক সময় থাকে এক্সামিনার রেশিওর ফর্মুলা রেশিও ক্যালকুলেট করেও দেয়, তখন আপনাকে বলে ঠিক সে অনুযায়ী আপনাকে রেশিওটা রিক্যালকুলেট করে দেন ইন্টারপ্রিটেশন করতে, মানে আপনাকে এক্সামিনার লিস্ট দিয়ে দিবে যে এই কয়টা রেশিও করো, 3টা রেশিও করো, 4টা রেশিও করো, দেন ইন্টারপ্রেট করো। সো আলটিমেটলি আপনার ক্যালকুলেশনে আপনি যতটুকু ফোকাস দিবেন তার থেকে অনেক বেশি ফোকাস আপনাকে দিতে হবে হচ্ছে ইন্টারপ্রিটেশনে। সো ওই জায়গাটাতে আমরা আসছি যে আপনি কোন কোন রেশিও গুলা ক্যালকুলেট করবেন সেটা সিরিয়াল দেওয়াই থাকবে, গ্রস প্রফিট মার্জিন, অপারেটিং প্রফিট মার্জিন, ইন্টারেস্ট কাভার, সেটা আপনাকে এক্সামিনার সিকোয়েন্সিয়ালি বলেই দিবে যে এই রেশিও গুলো আপনাকে ক্যালকুলেট করতে হবে। এখন আসেন আমরা এক্সপেকটেশনটা দেখলাম এক্সামিনার আপনাদেরকে কি এক্সপেক্ট করে। এখন আমি দেখি এক্সামিনার এক্সপেকটেশনটার কতটুকু ল্যাকিংস পায় আপনাদের থেকে, মানে আপনাদের থেকে বলতে আমি বোঝাচ্ছি এক্সামিনার কতটুকু ল্যাকিংস, মানে যখন কোশ্চেন অ্যান্সারটা যখন যখন ইভালুয়েট করে স্টুডেন্টের কাছ থেকে, ক্যান্ডিডেটের কাছ থেকে কি কি প্রবলেম সে আসলে আইডেন্টিফাই করে। নাম্বার ওয়ান, ল্যাক অফ ডেপথ, যেটা একটু আগে আমরা বললাম যে আপনি যখনই কোনো রেশিওটা ইন্টারপ্রেট করবেন আপনাকে অফকোর্স ইন ডিটেলসে খুব ব্রেকডাউন করে ডেপথে আপনাকে ঢুকতে হবে। আপনি যদি ব্রেকডাউনটা করতে না বুঝেন, না পারেন, আপনি যদি জাস্ট বলেন যে গ্রস প্রফিট মার্জিন বাড়ছে, গ্রস প্রফিট মার্জিন এই জন্য বাড়ছে, জাস্ট দ্যাটস ইট। বাট ওইটার গ্রস প্রফিটের মধ্যে যে কস্ট অফ গুডস সোল্ড এর একটা রিলেশন আছে, কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে যে আবার প্রোডাকশন কস্টের একটা রিলেশন আছে, ক্লোজিং ইনভেন্টরির একটা রিলেশন আছে, আপনি এই ডিটেলসে যদি ডেপথে যদি না যেতে পারেন তাহলে ইন্টারপ্রিটেশন স্টোরি টেলিংটা পারফেক্ট হয় না, হবে না। ওকে, দ্যাট ইজ নাম্বার ওয়ান প্রবলেম যেটা এক্সামিনার অনেক ল্যাকিংস পায়। নাম্বার টু, ল্যাক অফ ইউজিং দ্য সিনারিও, এটা এটা খুব বেশি করে স্টুডেন্টরা, আমরা কেন জানি সিনারিওটা মানে ভালো করে রিলেট করতে চাই না। আপনাকে অবশ্যই যখনই ইন্টারপ্রিটেশনটা আপনি করবেন, যখনই রেশিওটা কমেন্ট করবেন, আপনাকে অবশ্যই সিনারিওর সাথে লিঙ্ক করতে হবে। আপনি যদি একবারই সিনারিওর সাথে লিঙ্ক না করেন আপনাকে স্ট্যান্ডার্ড মার্কিং স্কিম অনুযায়ী মার্ক দিবে না। আপনি যদি একবারই স্ট্রাগল করেন কিভাবে আপনি লিঙ্ক করবেন, অ্যাটলিস্ট যে কোয়েশ্চেন্সটা আপনি করতেছেন ওই কোয়েশ্চেন্সটার নামটা আপনি বারবার রিলেট করেন, লিঙ্ক করেন। যেমন আজকে আমরা যে কোয়েশ্চেনটা করব ওইখানে যে যে কোম্পানির নাম দেওয়া আছে, পিরলো গ্রুপ, সাম্বা কোম্পানি, এদের নামগুলো আপনি বারবার রিলেট করেন, বারবার এই পয়েন্টগুলো আপনি আপনার আপনার আনসারের সাথে কানেক্ট করার ট্রাই করেন। আপনি যদি সিনারিওটাকে ঠিক মতো করে রিলেট করতে না পারেন তাহলে আপনার অবশ্যই এক্সামিনার এক্সপেক্টেড আনসার আপনার কাছ থেকে পাবে না এবং সেই অনুযায়ী মার্কও আপনি পাবেন না। সো অবশ্যই আপনাকে সিনারিওটা দেখতে হবে, দেন সে সিনারিও অনুযায়ী আপনাকে রেশিওটা ইন্টারপ্রেট করতে হবে, কমেন্ট করতে হবে। এই জায়গাটাতে অনেক ক্যান্ডিডেট, আমি একটা ক্যান্ডিডেটকে এরকম পেয়েছিলাম, সে 10টা রেশিওর কোয়েশ্চেন এইভাবে মুখস্থ করে গেছে যে এই এই সিনারিওতে সে কি কি কমেন্ট করবে, খেয়াল করেন। তার মানে মানে আরওসি বাড়লে সে কি কমেন্ট করবে, কমলে কি কমেন্ট করবে, গ্রস প্রফিট মার্জিন বাড়লে কি কমেন্ট করবে, কমলে কি কমেন্ট করবে, এই যে সে মুখস্থ করে নিয়ে গেছে কমেন্ট গুলো,
বাট এক্সামে গিয়ে তো আর ওই রিলেভেন্ট সিনারিওটা পায় নাই, তার এক্সামের সিনারিওটাও ইজ ডিফারেন্ট, এবং প্রত্যেকটা এক্সামের কোয়েশ্চেনের সিনারিওটা ডিফারেন্ট থাকবে। তো সে যদি ওইভাবে অ্যান্সারটা করে কখনোই সে এক্সপেক্টেড মানে মার্ক এক্সামিনারের কাছ থেকে পাবে না। সো আপনারা একটু ওপেন থাকবেন এই জায়গাটাতে যে আপনার সিনারিও প্রত্যেকটা কোশ্চেনে ডিফার করবে। সো প্রত্যেকটা কোশ্চেনের ওই সিনারিও অনুযায়ী আপনাকে আনসারটা প্ল্যান করতে হবে এবং ওই সিনারিওর সাথে আপনাকে লিঙ্ক করতে হবে। সো এখানে মুখস্থ করে যাওয়ার আসলে ওইরকম কোনো প্রয়োজন আমি মনে করি না। এন্ড দ্য লাস্ট প্রবলেম সেটা হচ্ছে এক্সামিনার যেটা বারবার দেখে সেটা হচ্ছে আপনারা ক্যালকুলেশনটা তো ওয়ার্ডে করতে হবে, মানে ওয়ার্ড স্পেসে এমএস ওয়ার্ডে। সো আমরা যেটা করি অনেক সময় ক্যালকুলেশনটা করি উইদাউট প্রপার ওয়ার্কিং। হ্যাঁ, যেমন আমি সে ফর এক্সাম্পল গ্রস প্রফিট মার্জিন আমি বের করলাম, আমি একবারে গ্রস প্রফিট এবং কস্ট অফ গুডস সোল্ড এটা মানে ফর্মুলা কত হয় ক্যালকুলেটরে করে পার্সেন্টেজটা দিয়ে দিলাম, ধরেন 30%, আমি 30% রেজাল্টটা দিলাম। বাট গ্রস প্রফিট মার্জিনের যে ফর্মুলাটা, আমি যদি ফর্মুলাটা লিখি যে গ্রস প্রফিট ডিভাইডেড বাই সেলস ইনটু 100, এবং তার রাইট সাইডে যদি আমি এই ফর্মুলাটা অনুযায়ী আমি অ্যামাউন্টটা মানে ক্যালকুলেট করি, তার মানে আমার ক্যালকুলেশনটা সাপোর্টেড বাই ওয়ার্কিং, তাহলে এক্সামিনার বুঝবে যে আমি আমার এই ওয়ার্কিংটা আসলে করে তারপরে ক্যালকুলেশনটা করেছে। So, এই জিনিসটা অনেক সময় এক্সামিনার আপনার থেকে এক্সপেক্ট করে, বাট স্টুডেন্টরা এটা করে না। স্টুডেন্টরা সরাসরি গ্রস প্রফিট মার্জিন তো জানে এত, সো সে সরাসরি পার্সেন্টেজ দিয়ে দেয়, ওয়ার্কিংটা আসে দেখায় না। সো এটা এটা খুব একটা বড় প্রবলেম হয় আমাদের স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে। এই জিনিসগুলো আমরা ওভারকাম করার ট্রাই করব। এখন যেটা আপনি কোশ্চেনটা করছিলেন যে কিভাবে আপনি কোন কোন সিনারিওতে আপনার রেশনালিসিস এর কোশ্চেনটা মানে কি সিরিয়ালে করবেন। সো রেশিও অ্যানালাইসিস এর কোশ্চেনটা এখানে টোটাল 6টা সিনারিও আছে। এই 6টা সিনারিওর যে কোনো একটা সিনারিও আপনি পাবেন, মানে যে কোনো একটা সিনারিও থেকে আপনার কোশ্চেনটা আসবে। হ্যাঁ, সেই সিনারিও গুলা কিছু রিলেটেড টু সিঙ্গেল এন্টিটি, কিছু রিলেটেড টু গ্রুপ অ্যাকাউন্টিং, মানে অ্যাকুইজিশন এন্ড ডিসপোজাল অফ গ্রুপ। তাহলে ফার্স্ট সিনারিওটা কি, আপনাকে রেশিওটা কম্পেয়ার করতে হবে আরেক মানে সেম এন্টিটির মধ্যেই, মানে উইদিন ইউর এন্টিটি, বাট দুইটা ডিফারেন্ট পিরিয়ডের মধ্যে। মানে সেটা হচ্ছে আপনি এবিসি কোম্পানির 2023-2024 রেশিও আপনি কম্পেয়ার করবেন। দ্যাট ইজ নাম্বার ওয়ান সিনারিও। তার মানে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টেরই 2 বছরের রেশিও অ্যানালাইসিস করতে হবে। দ্যাট ইজ ওয়ান। নাম্বার টু, আপনি আপনার রেশিও ক্যালকুলেট করবেন এবং আপনার কম্পিটিটর মানে হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিতে যে আছে কম্পিটিটর, সে তার রেশিও ক্যালকুলেট করবে। তার মানে তার রেশিওটা হয়তো বা দেওয়া থাকবে, আপনি আপনার রেশিও ক্যালকুলেট করে আপনার কম্পিটিটরের সাথে সেম পিরিয়ডের, যেমন ধরেন 2024 সালের এবিসি কোম্পানির সাথে এক্স ওয়াই জেড কোম্পানির আপনি কম্পেয়ার করবেন। এটাও আপনাকে ভালো করে বুঝতে হবে। এবং এই জায়গাটাতে একটা জিনিস আপনি মাথায় রাখবেন, যখনই দুইটা সেপারেট এন্টিটির মধ্যে আপনি রেশিওটা কম্পেয়ার করবেন, একটা একটা খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে কম্পেয়ার করার সময়, কমেন্ট করার সময়, সেটা হচ্ছে আপনার কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেই প্রিন্সিপালস, যেই পলিসি, যে স্ট্যান্ডার্ড ফলো করে আপনি প্রিপেয়ার করেছেন, আপনার কম্পিটিটরও কি সেম অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, সেম পলিসি, সেম স্ট্যান্ডার্ড ফলো করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করেছে কিনা, এটা আপনার জন্য একটা বড় ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যদি তারা একই পলিসি একই স্ট্যান্ডার্ড ফলো করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার না করে, তাহলে কিন্তু আপনার কম্পারিজনটা এফিশিয়েন্ট হবে না, আপনার কম্পারিজনটা অ্যাকুরেট হবে না। সো এটা আপনাকে অফকোর্স এই কোয়েশ্চেনিং মাইন্ডটা আপনার মধ্যে থাকতে হবে যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ঠিক যে পলিসি প্রসিডিউর ফলো করে আপনি প্রিপেয়ার করেছেন, আপনার কম্পিটিটর কি একই স্ট্যান্ডার্ড, একই পলিসি, একই প্রসিডিউর ফলো করে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করেছে, নাকি অন্য ডিফারেন্ট কোনো ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডার্ড সে ফলো করেছে। সো এটা অফকোর্স আপনার জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেনিং মাইন্ড। তাহলে দুইটা সিনারিও দেখলাম। 3 নম্বর সিনারিও হচ্ছে আপনার কোম্পানির রেশিওর সাথে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ মানে সেক্টর অ্যাভারেজ, যেটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে, এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, কেননা সেক্টর এভারেজের রেশিও আপনাকে বের করতে বলবে না। সেক্টর এভারেজ, ইন্ডাস্ট্রি এভারেজের রেশিও গুলো দেওয়া থাকবে, সেই রেশিওর সাথে আপনাকে কম্পেয়ার করতে হবে যে আপনার পারফরমেন্সটা কেমন বেসড অন দ্য ইন্ডাস্ট্রি অ্যাভারেজ। ওকে, এই হচ্ছে 3টা সিনারিও যেটা রিলেটেড টু সিঙ্গেল এন্টিটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। 4 এবং 5 হচ্ছে বেসিক্যালি রিলেটেড টু গ্রুপ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। 4 নাম্বারটা কি,
আপনাকে রেশিও অ্যানালাইসিস করতে হবে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ইন টার্মস অফ অ্যাকুইজিশন অফ এ সাবসিডিয়ারি, মানে আপনি কি কোন একটা টার্গেটেড সাবসিডিয়ারিকে অ্যাকোয়ার করবেন কি করবেন না, তার মানে এই কনটেক্সটে আপনাকে হয়তো বা একটা রেশিও অ্যাপ্রোপ্রিয়েটলি ক্যালকুলেট করতে হবে, দেন ওই অনুযায়ী আপনাকে হয়তো বা কম্পেয়ার করতে হবে। সেই ক্ষেত্রে এই অ্যাকুইজিশনের ক্ষেত্রে গুডউইল ক্যালকুলেশনটা আলাদা করে আসে, সেটা আপনাকে হয়তো বা ঠিক এর আগে আমরা যখন ওয়ার্কিং থ্রিতে করতাম সেই অনুযায়ী আপনাকে গুডউইলটা ক্যালকুলেট করে তারপরে আপনাকে হয়তো রেশিওর জন্য কোয়েশ্চেন্সটা আস্ক করতে পারে। আর 5 নাম্বারটা হচ্ছে, আপনি যদি কোন একটা সাবসিডিয়ারি, মানে কোন একটা কোম্পানিকে, আপনার হয়তো বা 3-4টা সাবসিডিয়ারি আছে, আপনি একটা সাবসিডিয়ারিকে হয়তো বা ডিসপোজ করতে চান, মানে সেল করতে চান, সেই কনটেক্সটে ডিসপোজাল অফ এ সাবসিডিয়ারি যদি হয়, সেই ক্ষেত্রে আপনার রেশিও অ্যানালাইসিসের কমেন্টটা কি হবে, কেমন হবে, কিভাবে আপনি কনসিডার করবেন। এখানেও আমি একটু অ্যাড করে দিই, যখনই আপনি ডিসপোজাল অফ এ সাবসিডিয়ারি করবেন তখন আপনাকে হয়তোবা অ্যাডিশনালি ডিসপোজাল গেইন অর লসটা ক্যালকুলেট করতে বলতে পারে এক্সামিনার, দেন রেশিওর কথা বলতে পারে। সো ওই অনুযায়ী আপনাকে এই রেশিওর কোশ্চেন্সটা নিয়ে কথা বলতে হবে। যখনই গ্রুপের রেশিও নিয়ে কথা বলবেন তখন আপনাকে গ্রুপ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যেই ওয়ার্কিং গুলো আপনি করেছেন শিখেছেন, গ্রুপ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে কম্পোনেন্ট গুলো আছে, গুডউইল, নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, গ্রুপ রিটার্ন আর্নিংস, এগুলো নিয়ে আপনাকে মেইনলি ফোকাস থাকতে হবে, এগুলাই মেইনলি আপনাকে রিলেট করতে হবে ইন ইউর কমেন্টস, রেশিও অ্যানালাইসিস ক্যালকুলেশনের সাথে সাথে কমেন্টস যখন আপনি করবেন। এন্ড দ্য লাস্ট সিনারিও ইজ, আপনাকে হয়তো বা, এটা খুব রেয়ার বাট অনেক সময় আসে, আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যেটা আমরা একটা স্টেটমেন্ট আপনাদেরকে কিভাবে প্রিপেয়ার করতে হয় এটা দেখানোর ট্রাই করব। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, সেখানে 3টা মেজর অ্যাক্টিভিটিস থাকে, ইন অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। সো এই অ্যাক্টিভিটিস অনুযায়ী আপনার ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত, সেইটার পার্সপেক্টিভ থেকে হয়তোবা আপনাকে এই রেশিওটা হয়তোবা কমেন্ট করতে বলবে, কম্পেয়ার করতে বলবে, ইভালুয়েট করতে বলবে, ইন্টারপ্রেট করতে বলবে যে আপনার অপারেটিং অ্যাক্টিভিটিস এর ক্যাশ ফ্লো কেমন, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর ক্যাশ ফ্লো কেমন, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর ক্যাশ ফ্লো কেমন। সো দ্যাট ইজ ইউর মেইন রোল অফ রেশিও অ্যানালাইসিস পার্ট। সো এটা আপনাকে খুব ভালো করে আগে আয়ত্ত করতে হবে যে রেশিও অ্যানালাইসিসের জন্য আপনি কি কি টাইপের জিনিস কভার করছেন। ওকে, এরপরে আসলে এই দুইটা মানে আপনার হাউ টু ইমপ্রুভ যেটা আর ক্যাশ ফ্লোর যেটা, সেটা অলরেডি এটার মধ্যে চলে আসে। সো আমরা মোটামুটি ভাবে টেল মি স্টোরি যে কথাটা বলছি সেটার মধ্যে এই পয়েন্টগুলো চলে আসে, আপনারা মোটামুটি একটু যদি দেখেন তাহলে আপনাদের জন্য আসলে একটা একটা ডিটেলস আন্ডারস্ট্যান্ডিং থাকবে টু আনসার দ্য কোয়েশ্চেন ফ্রম রেশিও অ্যানালাইসিস। এখন আমি আপনাদেরকে যে পয়েন্টটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে, আমরা এখনই রেশিও অ্যানালিসিসের ফর্মুলাতে যেতে চাই না, বাট সেটার আগে আমি একটু আপনাদেরকে বলতে চাই যে আপনি যখন একটা রেশিওর কোয়েশ্চেন আনসারটা করবেন, সে আনসারের ফরম্যাটটা কি হবে। হ্যাঁ, সে আনসারের ফরম্যাটটা হবে হচ্ছে, আপনাকে ফার্স্টে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। ইন্ট্রোডাকশনটা খুব ডিটেলস না, জাস্ট আপনি কি কি রেশিওর ইন্টারপ্রিটেশন করছেন সেটা। ইন্ট্রোডাকশন না দিলেও খুব একটা প্রবলেম নাই, এটার জন্য খুব একটা প্রবলেম হয় না। দেন আপনাকে এক্সামিনার যতগুলা রেশিও করতে বলছে সেই রেশিও অনুযায়ী, যেমন আপনাকে যদি 3টা রেশিও বলে, সে ফর এক্সাম্পল গ্রস প্রফিট মার্জিন, অপারেটিং প্রফিট মার্জিন আর গিয়ারিং, এই 3টার কথা বলছে, তাহলে এই 3টার আপনার 3টা হেড হবে, মানে 3টার হচ্ছে বুলেট পয়েন্ট হবে, গ্রস প্রফিট মার্জিন, অপারেটিং প্রফিট মার্জিন, গিয়ারিং রেশিও। এই 3টা বুলেট পয়েন্টের আন্ডারে আপনি এক্সপ্লেন করবেন, অপারেটিং প্রফিট মার্জিনের আন্ডারে অপারেটিং প্রফিট মার্জিনের ব্যাপারটা নিয়ে কথা বলবেন, গ্রস প্রফিট মার্জিনের আন্ডারে গ্রস প্রফিটের ব্যাপারগুলো নিয়ে কথা বলবেন, এন্ড গিয়ারিং রেশিওর মধ্যে গিয়ারিং রেশিওর ক্যালকুলেশন এবং ইন্টারপ্রিটেশন এটি নিয়ে কথা বলবেন। সো আপনি যখন কমেন্টিং পার্টটাতে যাবেন, সো যখনই আপনি কমেন্টিং পার্টে যাবেন, একটা জিনিস আপনাকে অবভিয়াসলি মাথায় রাখতেই হবে, সেটা হচ্ছে আপনার কাছ থেকে এক্সামিনার এক্সপেক্ট করুক আর না করুক, আপনাকে অবশ্যই একটা কনক্লুশন দিতে হবে। আপনার কাছ থেকে এক্সামিনার, মানে এটা রিকোয়ারমেন্ট বলুক আর না বলুক, আপনাকে রিকোয়ারমেন্টে চাক না চাক, আপনাকে অবশ্যই অবশ্যই একটা কনক্লুশন টানতেই হবে, এটা নিয়ে কোনো প্রকার কোনো ডাউট নাই। হ্যাঁ, কনক্লুশন আপনি না দিলে 2 মার্ক অটোমেটিক্যালি আপনার এক্সাম থেকে কনসিডার করা হবে না, এক্সক্লুড করা হবে। কেননা কনক্লুশনের জন্য একটা হিডেন 2 মার্কস থাকে, যেমন রেশিও কমেন্টের জন্য যদি থাকে 12 মার্ক,
সেখানে আপনাকে ধরে নিতেই হবে 10 মার্ক হচ্ছে ইন্টারপ্রিটেশনের জন্য এবং 2 মার্ক হচ্ছে এই কনক্লুশনটার জন্য। সো ওইটা আমরা কোনোভাবেই মিস আউট করতে পারবো না। তার মানে আপনাকে একটা আলাদা বুলেট পয়েন্ট কনক্লুশন হিসেবে ইনক্লুড করতেই হবে এবং সেখানে আপনি পুরো রেশিওটা একটা ছোট সামারি করে কনক্লুড করে দিবেন, দ্যাটস ইট। এখন আসেন যে আপনি যখন এক্সামে আপনার রেশিও অ্যানালাইসিস এর কোয়েশ্চেনটা করবেন তখন আপনি আপনার এই কোয়েশ্চেনটা কিভাবে আনসার করবেন এইটাই এই স্লাইডে সুন্দর করে দেওয়া আছে। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এন্ড স্টেপ 4। ওকে, স্টেপ 5 এন্ড ফাইনালি আপনার আনসারটা কিভাবে আপনি করবেন। সো এইটাই বেসিক্যালি আজকে আমরা কথা বলবো, নাথিং এলস। হ্যাঁ, মানে আমরা এটাই মেইনলি আজকে কথা বলবো আপনাদের সাথে যে আপনি আপনার রেশিও অ্যানালাইসিস এর কোশ্চেনটা কিভাবে আনসার করবেন, সেটার স্টেপ বাই স্টেপ গাইডলাইনটা কি হবে। দেন আমরা একটা কোশ্চেন অলরেডি আপনাদেরকে দিয়ে রেখেছি, সেটা হচ্ছে প্রিলো গ্রুপের একটা কোশ্চেন। সেই কোশ্চেনটা আমরা ট্রাই করব আজকে ফুল ফেজে রেশিও ক্যালকুলেট করে দেন হচ্ছে ইন্টারপ্রিটেশনটা নিয়ে ডিসকাশন করতে। সো খেয়াল করে দেখেন, আপনি 32 নাম্বার কোয়েশ্চেনে পেলেন যে রেশিও অ্যানালাইসিস এর একটা কোয়েশ্চেন। ফার্স্টে আপনি কি করবেন দেখেন, এটা আমরা সবাই জানি, এটা আমাদের সবারই কম বেশি জানা। আমরা কখনোই কোয়েশ্চেন দেখে ফার্স্টেই কোয়েশ্চেনটা পড়বো না, কখনোই না। সিনারিওটা পড়বো না, আগে আমি রিকোয়ারমেন্টটা পড়বো ভালো করে। আপনাকে রিকোয়ারমেন্ট খুব ভালো করে পড়ে দেখতে হবে যে আসলে এক্সামিনার রিকোয়ারমেন্টটা আপনার কাছ থেকে কি এক্সপেক্ট করছে, কি চাচ্ছে। তো আপনি রিকোয়ারমেন্ট যদি ভালো করে না বুঝতে পারেন, রিকোয়ারমেন্টটা যদি আপনার মাথায় ঠিক মতো করে মানে ইনক্লুড না হয়, আপনি এটাকে প্রপারলি যদি আইডেন্টিফাই করতে না পারেন যে আসলে কি কি সিনারিও আপনাকে বলতেছে, তাহলে আপনার আনসারটা কিন্তু কখনোই ঠিক হবে না। মানে আনসারটা আপনি দেখবেন যে সব সময় আলটিমেটলি একটা মানে রং একটা ইয়েতে যাবে। ওকে, সো এইখানে আপনি যদি দেখেন যে আপনার মানে ভার্টিক্যাল অর ট্রেন্ড অ্যানালাইসিস, যেমন ভার্টিক্যালটা হচ্ছে যেটা আমরা প্রথমেই বললাম যে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমার কোম্পানির সাথে লাস্ট ইয়ারেরটা, এটাকে বলা হয় ভার্টিক্যাল রেশিও অ্যানালাইসিস। হরিজন্টালটা কি? হরিজন্টালটা হচ্ছে আমার কোম্পানির সাথে আরেকটা কোম্পানির। আর ইন্ডাস্ট্রি অ্যাভারেজ কম্পারিজনটা কি? যে আমার কোম্পানির ফাইন্যান্সিয়াল রেশিওর সাথে ইন্ডাস্ট্রি অ্যাভারেজের ফাইন্যান্সিয়াল রেশিও। সো আপনি রিকোয়ারমেন্টটা পড়ে যদি এইটা আইডেন্টিফাই করতে না পারেন যে আপনাকে ঠিক কোন কোম্পানির সাথে কিভাবে কম্পেয়ার করতে বলছে, তাহলে আপনার কম্পারিজন কমেন্ট দেখবেন রং দিকে ডিকটেট হচ্ছে। সো আপনাকে অবশ্যই এটা প্রপারলি আইডেন্টিফাই করতে হবে যে আপনার রিকোয়ারমেন্টটা কি, এটা পড়ে তারপরে আপনাকে পরবর্তী প্ল্যানিং এ যেতে হবে। এখন রিকোয়ারমেন্টের একটা বড় পার্ট, যেটা আমরা রেশিও কোশ্চেনে অনেক কোশ্চেনই পাবো, দেখবেন আপনাকে বলবে যে ইভালুয়েট দ্য পারফরমেন্স অ্যান্ড পজিশন অফ অমুক কোম্পানি ফর দ্য ইয়ার এন্ডেড। এখন যখনই আপনার একটা কোশ্চেনে খেয়াল করে দেখেন, যখনই আপনার একটা কোশ্চেনে পারফরমেন্সের কথাও বলবে আবার পজিশনের কথাও বলবে, তখন আপনাকে একটু ভালো করে চিন্তা করতে হবে যে সে ফর এক্সাম্পল আমি দেখলাম যে পারফরমেন্সের জন্য এবং পজিশনের জন্য আলাদা করে মার্ক ডিস্ট্রিবিউট করে দেয় নাই, বাট টোটাল হচ্ছে 12 মার্ক। এখন এই টোটাল যে 12 মার্কস, এই 12 মার্কসের মধ্যে আপনি পারফরমেন্সের জন্য কত মার্কস রাখবেন, পজিশনের জন্য কত মার্কস রাখবেন, এটা কিন্তু এক্সামিনার আপনাকে বলে দিচ্ছে না। সো তখন আপনাকে একটা মিডল গ্রাউন্ড জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে টু ডিস্টিংগুইশ বিটুইন এক্সপ্লেইনিং অফ পারফরমেন্স অ্যান্ড পজিশন। পারফরমেন্স বলতে আপনি বুঝতেই পারছেন দ্যাট রিলেটেড টু স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, যেটাকে আমরা প্রফিটেবিলিটি রেশিওস গুলা বলি। সো সেই রেশিওস গুলো আপনি কয়টা এক্সপ্লেন করবেন সেটা এক্সামিনার বলে দেয় নাই, লিস্ট ডাউন করে দেয় নাই। তখন আপনার যেহেতু 12 মার্ক, আপনাকে অবশ্যই একটা মিডল গ্রাউন্ড অ্যাডপ্ট করতে হবে। মানে আপনার 6 মার্ক রাখতে হবে পারফরমেন্সের জন্য, 6 মার্কস রাখতে হবে পজিশনের জন্য। এই ব্রেকডাউনটা যদি আপনি ঠিকমতো না করে নেন, তাহলে আপনার রিকোয়ারমেন্টটা হয়তো বা প্রপারলি আপনার এক্সামিনারের এক্সপেকটেশন অনুযায়ী হবে না। যেমন আপনি এটাকে 8-4ও করতে পারেন, সেটাও প্রবলেম নাই, বাট এটাকে কখনোই আপনি 10-2 অথবা 9-3 এরকম করতে পারবেন না, বরঞ্চ 8-4টাও অনেক রিস্কি। আপনি এটা 7-5 করেন, তাও ফাইন, তাও কোনো সমস্যা নাই। বাট আপনার এই জায়গাটাতে পারফরমেন্স এবং পজিশন যখন একই সাথে বলবে, তখন আপনাকে ইকুয়ালি ওই রেশিও অ্যামাউন্ট গুলো ক্যালকুলেট করতে হবে
প্রপোর্শনেটলি মানে হচ্ছে আপনার একটা মিডল গ্রাউন্ড ইন্টারমিডিয়েটের মতো করে আপনাকে একটা 50-50 আর 60-40 এরকম একটা ক্যালকুলেশন আপনাকে করে তারপরে রেশিওটা ক্যালকুলেট করতে হবে এবং কমেন্ট করতে হবে। সো এই অনুযায়ী আপনি আলটিমেটলি আনসার গুলো প্ল্যানিং করবেন। এরপরে আসেন যে স্টেপ 2, স্কিপ থ্রু দা কোয়েশ্চেন্স, মানে হচ্ছে আপনি পুরো কোয়েশ্চেন্সটা দেখে আপনি দেখার চেষ্টা করবেন যে আসলে এখানে কম্পারিজনটা কয় বছরের করতে বলছে, রেশিও কি অলরেডি ক্যালকুলেট করা আছে কিনা নাকি নতুন করে কিছু ক্যালকুলেট করতে হবে, অ্যাডিশনাল কোনো নোট আছে কিনা যেটা আপনার সিনারিওর সাথে লিংক করতে হেল্প করবে। তারপরে হচ্ছে আপনার লিমিটেশন, মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কোনো লিমিটেশন ছিল কিনা, যেটা আমি বললাম যে ওদের এখানে কি কোনো হিস্টোরিক্যাল ডাটা ছিল, হয়তোবা ডিফারেন্ট অ্যাকাউন্টিং পলিসি অ্যাপ্লাই করছে, অথবা রেভিনিউর মধ্যে কোনো সিজনাল ভ্যারিয়েন্স ছিল, অথবা কোনো একটা অ্যাডজাস্টমেন্ট ছিল যেটা হয়তোবা ইভেন্টস আফটার দ্য রিপোর্টিং পিরিয়ডের ব্যাপার, অথবা ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং হয়েছে কিনা, এই ধরনের লিমিটেশন টু প্রিপেয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে কিনা। যদি থাকে তাহলে ওই অনুযায়ী আপনাকে রেশিও গুলার মধ্যে এই ফুটনোট গুলা দিয়ে দিতে হবে যে আপনি যখন রেশিও করেছেন তখন এই এই লিমিটেশন গুলা ছিল আপনার রেশিওর মধ্যে। দ্যাট ইজ নাম্বার 2। স্টেপ নাম্বার 3, যেটা আমি একটু আগেও বললাম, আপনারা কখনোই ফার্স্টে কোশ্চেনটা পড়বেন না, আগে রিকোয়ারমেন্ট পড়বেন তারপরে কোশ্চেন পড়বেন। সো নাও দিস ইজ দ্য অ্যাকচুয়ালি কোশ্চেন্স। আপনি এখন কোশ্চেন্সটা পড়বেন এবং কোশ্চেন পড়ে আপনার টার্গেট অডিয়েন্স কারা সেটা আপনাকে ডিসাইড করতে হবে, ডিফাইন করতে হবে, ওই অনুযায়ী আপনাকে ইন্টারপ্রিটেশনটা করতে হবে। সো রিড থ্রু কোশ্চেন্স, কেয়ারফুলি আন্ডারলাইন কিওয়ার্ডস, কি গাইডলাইন ফর অ্যাডিশনাল রিকোয়ারমেন্টস, টার্গেট অডিয়েন্স নিডস, মানে আপনাকে রিকোয়ারমেন্টটা ভালো করে দেখতে হবে যে আসলে কি কারণে আপনাকে রেশিওটা করতে হচ্ছে, ওই যে 6টা যে রিকোয়ারমেন্ট আমরা বললাম, এবং আপনার টার্গেট অডিয়েন্স কারা, শেয়ার হোল্ডার্স, ব্যাংক এন্ড লেন্ডার্স, ইনভেস্টর্স, বোর্ড অফ ডিরেক্টরস, ম্যানেজমেন্ট। ইউজুয়ালি সবগুলাই থাকে, বাট এখানে আপনাকে আরেকটু স্পেসিফিক যদি দেওয়া থাকে সেই অনুযায়ী আপনাকে হয়তোবা তার মতো করে কাস্টমাইজ কমেন্টটা করে নিতে হবে। এরপরে আমরা যেটা বললাম যে আপনাকে অবশ্যই হেডিং ইউজ করতে হবে, যেটা আমরা একটু আগেই বলছিলাম যে আপনি যখন আনসারটা করবেন প্রত্যেকটা আনসার করার জন্য আপনাকে স্পেস ছেড়ে দিতে হবে। যেমন আমি যদি একটা ওয়ার্ডে দেখাই কিভাবে আপনি এইটার আনসারটা প্ল্যান করবেন। হ্যাঁ, সো ফার্স্টে আপনি ইন্ট্রোডাকশন, রাইট, রেশিওস, কি কি রেশিওস, মেবি প্রফিটেবিলিটি, প্রফিটেবিলিটির মধ্যে হতে পারে জিপি মার্জিন, অপারেটিং প্রফিট মার্জিন, আরওসি, জাস্ট এরকম যতগুলো রেশিও আপনাকে করতে বলবে সেই অনুযায়ী আপনাকে রেশিও গুলো, পজিশন, পজিশনের মধ্যে আমার হতে পারে ইন্টারেস্ট কাভার, গিয়ারিং রেশিও। ঠিক এইভাবে আপনাকে যে রেশিও গুলা করতে বলবে সেই অনুযায়ী আপনি রেশিও গুলোর একটা একটা করে হেডলাইন ইউজ করবেন। সো এগুলা প্রত্যেকটা কিন্তু হেডলাইন হবে, হ্যাঁ, এগুলা প্রত্যেকটা কিন্তু বুলেট পয়েন্ট হবে, এই যে, ওকে। এন্ড দেন আপনাকে অবশ্যই একটা কনক্লুশন দিতে হবে। আপনার এক্সামিনার বলুক না বলুক আপনাকে এই হেডিংটা ইউজ করে কনক্লুশন দিতেই হবে, ইট ইজ মাস্ট। ওকে, সো প্লিজ এই পয়েন্টগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করব, হ্যাঁ। এবং লিভ স্পেস ফর অ্যান্সার বলতে বোঝাচ্ছে এখানে যে আপনি এই যে মানে যখনই কোশ্চেনের অ্যান্সারটা করছেন আপনার তো আলটিমেটলি হচ্ছে ওয়ার্ডই করছেন, মানে এমএস ওয়ার্ড স্পেসই করছেন। সো অটোমেটিক্যালি আপনি পরবর্তীতে আবার এডিট করতে পারবেন, স্পেস এমনিতেই থাকবে। এটা আসলে আগে অ্যাপ্লিকেবল ছিল যখন পেপার বেস ছিল। এখন আসেন যেটা আমাদের আসলে একটা মেজর কাজ, সেটা হচ্ছে রেশিওটা ক্যালকুলেট করা। সো ইউজুয়ালি রেশিও ক্যালকুলেশনের ক্ষেত্রে আপনাদের সব থেকে বেশি আসে এই তিনটা, মানে সব থেকে বেশি না, আপনাদের এখানে এই তিনটা রেশিওই আসে। পারফরমেন্স মানে প্রফিটেবিলিটি, লিকুইডিটি এন্ড এফিসিয়েন্সি। স্টক মার্কেটে যেটা ইপিএস, আর্নিং পার শেয়ার্স, ডিভিডেন্ড, এগুলো আসলে খুব একটা রিলেটেড না, বিকজ ইপিএসটা আলাদা করে কভার হয় IAS 33-তে, অ্যান্ড বাকিগুলো আসলে ওইরকম ভাবে দেখা যায় না, এক্সামে আসে। সো এটা আপনারা এমনিতেও পারেন, আপনারা যারা প্রিভিয়াসলি F5 অথবা F2 অথবা F3-তে যদি কেউ দেখে আসেন এই প্রত্যেকটা রেশিও আপনারা অলরেডি কভার করে আসছেন, হ্যাঁ। আলটিমেটলি এখানে আর নতুন করে আপনাদের বলার কিছু নাই। একটু জাস্ট আপনাদেরকে বলতে চাই যে এই রেশিও গুলার
ফর্মুলাগুলা আপনাদেরকে একটু মনে রাখতে হবে। সেই ফর্মুলাগুলো আপনারা সবাই একটু চেষ্টা করেন মনে রাখার। আমি বলতেছি আপনারা এটার সাথে ফর্মুলাগুলো একটু রিলেট করার ট্রাই করেন যে কি কি ফর্মুলা আসলে আমাদেরকে শিখতে হবে। নাম্বার ওয়ান, গ্রস প্রফিট মার্জিন, যেটা আমরা একটু আগেই শিখলাম, গ্রস প্রফিট ডিভাইডেড বাই সেলস। ওকে। নাম্বার টু, নেট প্রফিট মার্জিন, নেট প্রফিট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। সো এই যে নেট প্রফিট পার্সেন্টেজ যেহেতু আমরা বলছি, যেটার পাশে পার্সেন্টেজ থাকবে সেটার রেজাল্টটা আসবে ইন পার্সেন্টেজ, মানে আমাকে মাল্টিপ্লাই করতে হবে 100 দিয়ে। তাহলে প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। প্রফিট মার্জিন বলতে আমরা নেট প্রফিট মার্জিনকেই বুঝি। আর এটার বাইরে আছে হচ্ছে আরওসি, সো নেট প্রফিট অথবা অপারেটিং প্রফিট যদি আমরা বলি। ওকে, এটা হচ্ছে আমার নেট প্রফিট divided by sales or PBIT on net profit divided by sales। এখানে 100% যেহেতু আসবে সেটা 100 এ আসবে। ওকে। এরপরে আপনি যদি দেখেন যে গ্রস প্রফিট মার্জিন গেল, নেট প্রফিট মার্জিন গেল, এরপরে আপনি আরওসি নিয়ে বলতে পারেন, এবং আমি কম বেশি সবাই আমরা জানি আরওসি মানে হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। একটু আমাকে ফর্মুলাটা বলেন, আরওসি এর ফর্মুলাটা কি? রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, কারো মনে আছে কিনা? এনিওয়ান? রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। রিটার্ন বলতে আমরা কি বুঝি? রিটার্ন বলতে আমরা বুঝি প্রফিট, যে প্রফিটটা আমার ক্যাপিটাল এমপ্লয়েড থেকে আসছে। তাহলে এখানে আমাকে দুইটা জিনিসই বুঝতে হবে, একটা হচ্ছে পিবিআইটি মানে প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স কি, অ্যান্ড ক্যাপিটাল এমপ্লয়েডটা কি। তো এটা আমাকে একটু ভালো করে বুঝতে হবে। নাও, যেহেতু আমরা এটা পার্সেন্টেজে পাবো, সো এটাকে আলটিমেটলি আমার 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ওকে। তো এখন আপনি আমাকে বলেন যে এখানে পিবিআইটি মানে তো আমরা বুঝলাম অলরেডি, প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। হোয়াট ইজ ক্যাপিটাল এমপ্লয়েড? ক্যাপিটাল এমপ্লয়েড মিনস টোটাল, Capital invested, হ্যাঁ, টোটাল ইকুইটি প্লাস লং টার্ম ডেট। মানে এক কথায় যদি আমরা বুঝি যে আমার কোম্পানিতে লং টার্মে আমি কতটুকু ক্যাপিটাল ইনভেস্টেড করে রাখছি, এমপ্লয়েড করে রাখছি, এইটাকেই আমরা বলি টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে এই টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড এর এরিয়াটাকে সেটা একটু আমরা বুঝে নিই এখান থেকে। এইটা বেসিক্যালি কমপ্লিটলি আসে হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের ক্যালকুলেশনটা থেকে। হ্যাঁ, তো সেখান থেকে আমরা দেখব যে ক্যাপিটাল এমপ্লয়েডটা কিভাবে ক্যালকুলেট করতে হয়। আমরা সবাই জানি অ্যাসেটস, এটার মধ্যে দুইটা থাকে, একটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেটস আর একটা হচ্ছে আমার কারেন্ট অ্যাসেট। তাহলে আমি পাই টোটাল অ্যাসেট। তো এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, আর এটা যদি আমি সি ধরি, সি সমান সমান এ প্লাস বি। ওকে, এটা হচ্ছে টোটাল অ্যাসেট। এখন আসেন আমার ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি। ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস এর মধ্যে আমার ইকুইটি আসবে, রাইট? ইকুইটি আমার আলটিমেটলি যদি আমি বলি, ইকুইটির মধ্যে আমার কি কি আসবে? শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, রিভ্যালুয়েশন রিজার্ভ, রিটেন আর্নিংস, সবগুলো মিলে হচ্ছে আমার ইকুইটি। সো ইকুইটিকে যদি আমি ডি ধরি, টোটাল হচ্ছে আমার ইকুইটি। ওকে। এরপরে আসে আমার লায়াবিলিটিস। লায়াবিলিটিস এর মধ্যে একটা হচ্ছে আমার নন কারেন্ট লায়াবিলিটিস, আর একটা হচ্ছে আমার কারেন্ট লায়াবিলিটিস। এই দুইটা মিলে হচ্ছে আমার টোটাল লায়াবিলিটিস। এটাকে যদি আমি এখন ই ধরি, এটাকে যদি আমরা এফ ধরি, এটাকে যদি আমরা জি সমান সমান ই প্লাস এফ। দ্যাটস ইট। ওকে। এখন
আমি যে ক্যাপিটাল এমপ্লয়েড বললাম, ক্যাপিটাল এমপ্লয়েড এর এরিয়া কতটুকু তাহলে? ক্যাপিটাল এমপ্লয়েড এর এরিয়া হচ্ছে এই যে আমি যতটুকু এখন ইয়েলো করলাম, এই ইয়েলো করা এরিয়াটাকে আমরা বলতেছি ক্যাপিটাল এমপ্লয়েড। আমার কথাটা কি বুঝাইতে পারছে আপনাদেরকে? কেউ কি আমরা বুঝতে পারছি? হ্যালো? Yes, sir. দ্যাট ইজ আওয়ার ক্যাপিটাল এমপ্লয়েড পার্ট। ওকে, তাহলে এখন এই ক্যাপিটাল এমপ্লয়েডটা আমরা কিভাবে বের করতে পারি খেয়াল করে দেখেন। তাহলে এই ক্যাপিটাল এমপ্লয়েডটা আমরা বের করতে পারি টোটাল ইকুইটি প্লাস টোটাল ডেট, মানে হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটি। এটা হচ্ছে একটা ফর্মুলা। আরেকটা ফর্মুলাটা কি হতে পারে? টোটাল অ্যাসেটস লেস টোটাল কারেন্ট লায়াবিলিটি, এটা আরেকটা ফর্মুলাটা হইতে পারে। আবার টোটাল ইকুইটি প্লাস টোটাল লায়াবিলিটিস লেস টোটাল কারেন্ট লায়াবিলিটি। মানে আপনি ঠিক যেভাবে ফর্মুলা ইউজ করে অ্যাপ্লাই করে আপনি ক্যালকুলেট করতে চান, বাট কনসেপ্ট হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড বলতে আমরা যেটাকে বুঝি আমার শেয়ার হোল্ডার, যেটাকে আমরা ইকুইটি বলি, রাইট, অথবা আমার ডেপ্ট হোল্ডার যেটাকে আমরা নন কারেন্ট লায়াবিলিটি বলি, এদের মাধ্যমে যে ফাইন্যান্সটা আসে, যেটা আমরা লং টার্মে ইনভেস্টেড রাখি, সেটাকে আমরা বলি ক্যাপিটাল এমপ্লয়েড। যেখান থেকে আমার যে রিটার্নটা আসে সেই রিটার্নটাকে আমরা বলি হচ্ছে পিবিআইটি। সেই রিটার্নটাই হচ্ছে বেসিক্যালি ইন রিটার্ন ফ্রম ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে এই হচ্ছে আরওসি এর কথা। খেয়াল করেন তাহলে আরওসি তে কত কিছু চলে আসবে। তাহলে যখন আপনি গ্রুপ অ্যাকাউন্টিং এর পার্সপেক্টিভ থেকে চিন্তা করবেন, যদি এনসিআই বাড়ে তাহলে আলটিমেটলি আমরা এই কনসেপ্টটা ভালো করে বুঝার চেষ্টা করি যে আমার এই ফর্মুলা গুলার মধ্যে আমার উপরে যে ফিগারটা থাকে এটা হচ্ছে নিউমারেটর, আর নিচে যে ফিগারটা থাকে সেটাকে আমি বলি ডিনোমিনেটর। আমরা ম্যাথমেটিক্যালি সবাই জানি যে যদি ডিনোমিনেটর বেড়ে যায় তাহলে আমার রেজাল্টটা কমে যায়। যেমন আমার ক্যাপিটাল এমপ্লয়েড যেহেতু মানে আমার আহ, নিচে থাকে, মানে সেই ক্ষেত্রে আমি যখন আমার ক্যাপিটাল এমপ্লয়েডটা বেড়ে যাবে সেই জায়গাটাতে আমার রেজাল্টটা আউটকামটা কিন্তু কমে যাবে। সেটা কিভাবে খেয়াল করে দেখেন। যেমন আমি যদি বলি হচ্ছে 100 ডিভাইডেড বাই 1000, হ্যাঁ, জাস্ট এমনি এটা পার্সেন্টেজ করলাম আমরা, এটা হবে ধরেন 10%। হ্যাঁ, আমি আবার সেম জিনিসটাই যদি আমি 100 রেখে এটা যদি 1500 করে ফেলি, তখন কিন্তু আমার রেজাল্টটা 10% থাকে না, তখন কিন্তু রেজাল্টটা কমে যায়। সো এটা কি আমরা বলতেছি বেসিক্যালি যে ডিনোমিনেটর যদি বেড়ে যায় তাহলে আমার আউটকামটা মানে আমার রেশিওর যে রেজাল্টটা সেটা কমে যায়। তাহলে আপনি যখন কোনো ফর্মুলা নিয়ে কথা বলবেন, এখন দেখেন আমি আপনাকে এই ফর্মুলাটা এখানে বলেই কিন্তু ছেড়ে দিতে পারতাম, বাট আমি কেন এত ডিটেলস আপনাকে ফর্মুলাটা এক্সপ্লেন করলাম, কেননা আপনি যখন এটাকে ইন্টারপ্রেট করবেন, আপনি যখন এটাকে কমেন্ট করবেন, তখন আপনার এই জিনিসগুলো কিন্তু মাথায় থাকতে হবে যে আলটিমেটলি নিউমারেটরে কি কি জিনিস থাকে, ডিনোমিনেটরে কি কি জিনিস থাকে, এবং ডিনোমিনেটর বাড়লে রেজাল্টটা কেন কমবে সেটার পিছনে আসলে লজিক গুলা কি কি কম্পোনেন্ট হিসেবে কাজ করে। দ্যাট ইজ হাউ ইউ ক্যান প্ল্যান ইউর আনসার। সো এটা একটু আপনারা ভালো করে মাথায় রাখেন, এবং যদি কোনো কোনো কনফিউশন থাকে, কারো কোনো প্রবলেম থাকে, প্লিজ লেট মি নো। আমি অফকোর্স আপনাকে এক্সপ্লেন করে বলবো যে কেন এই ক্যাপিটাল এমপ্লয়টা আমরা এই কোম্পানিগুলো নিয়ে কথা বলছি। এবং আপনি যখনই কোনো রেশিও নিয়ে ফর্মুলা নিয়ে কথা বলবেন তখন আপনাকে ঠিক এই একইভাবে চিন্তা করতে হবে, একইভাবে আপনাকে অ্যান্সারটা প্ল্যান করতে হবে। ওকে, এরপরে আসেন লিকুইডিটি অ্যান্ড এফিসিয়েন্সি রেশিও। লিকুইডিটি রেশিও মোস্টলি পজিশন নিয়ে কথা বলে। একটা হচ্ছে শর্ট টার্ম লিকুইড পজিশন অথবা লং টার্ম লিকুইড পজিশন। সো শর্ট টার্ম লিকুইড পজিশন এটা দুই রকমের হয়, আপনারা কম বেশি সবাই জানেন। একটা হচ্ছে কারেন্ট রেশিও আর একটা হচ্ছে অ্যাসিড টেস্ট অথবা কুইক রেশিও। এদের মধ্যে জাস্ট একটা ডিফারেন্স আছে, এটা বেসিক্যালি ইস্টুতে আসে, এটা পার্সেন্টেজে আসে না।
অ্যান্ড আই বিলিভ আপনারা সবাই কারেন্ট রেশিওর ফর্মুলাটা জানেন, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। ওকে, অ্যান্ড কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি থাকে আমরা সবাই কম বেশি জানি, ক্যাশ, রিসিভেবল, ইনভেন্টরি। অ্যান্ড কারেন্ট লায়াবিলিটির মধ্যে কি কি থাকে, শর্ট টার্ম কোনো লোন, পেয়েবলস, কোনো ক্রেডিটার্স। তো এগুলাকে আমরা কারেন্ট লায়াবিলিটিস বলি। এবং এটার স্ট্যান্ডার্ড আমরা যদিও বলি, স্ট্যান্ডার্ড হচ্ছে 2:1, মানে হচ্ছে আপনার $1 কারেন্ট লায়াবিলিটি পে করার জন্য মিনিমাম $2 কারেন্ট অ্যাসেটটা থাকাটা জরুরি, মানে থাকতে হবে, আসলে থাকলে ভালো আপনার জন্য। বাট স্টিল এটার পিছনে অনেক কথা আছে, যেমন এখানে আমাদের একটা কথা থাকে যে প্রফিটেবিলিটি রেশিও কি বাড়লে ভালো নাকি বা কমলে ভালো। সো এটা আমরা বুঝতেই পারতেছি, যেহেতু এই রেশিও গুলো রিলেটেড টু প্রফিটেবিলিটি, গ্রস প্রফিট মার্জিন, নেট প্রফিট মার্জিন, আরওসি, এগুলো যত বাড়বে, যত বেশি থাকবে, যত বেশি হবে তত ভালো। বাট লিকুইডিটির ক্ষেত্রে কিন্তু আবার এই কথাটা আমরা বলতে পারি না হলপ করে যে লিকুইডিটি রেশিও যত বাড়বে, যত বেশি থাকবে তত ভালো। কেননা লিকুইডিটি যদি বেশি আপনি হোল্ড করে রাখেন, তখন আবার একটা অপরচুনিটি কস্ট চলে আসে। তখন এখান থেকে হয়তোবা আপনি একটা রিটার্ন পেতে পারতেন শর্ট টার্মে, সেই রিটার্নটা আপনি হয়তোবা স্যাক্রিফাইস করছেন। সো সেটা আপনাকে অলওয়েজ এক্সামের সিনারিও অনুযায়ী আনসারটা কমেন্ট করতে হবে। সো আপনাকে গড় বাঁধা বলে দিতে পারবেন না যে লিকুইডিটি যত বেশি হবে তত ভালো, এটা ইউ ক্যান নট সে দ্যাট। নাও অ্যাসেট টেস্ট রেশিও, আই বিলিভ আপনারা এটা জানেন অ্যাসেট টেস্ট রেশিওর আসলে ফর্মুলাটা কি। আমি যদি কারেন্ট রেশিওর ফর্মুলাটাকে এখান থেকে চিন্তা করি, লিকুইডিটি রেশিও, একটা হচ্ছে আমার কারেন্ট রেশিও, রাইট? কারেন্ট রেশিও ফর্মুলাটাকে আমরা কি বলছি, সরি, কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। এবং এটার আমরা স্ট্যান্ডার্ড কি বলছি, 2:1, রাইট? এরপরে আসি আমরা অ্যাসিড টেস্ট অর কুইক রেশিও। এটার ফর্মুলাটা কি দাঁড়াবে একটু বলেন আমরা, কারেন্ট অ্যাসেট লেস ইনভেন্টরি। কেননা ইনভেন্টরি হচ্ছে আমার লেস লিকুইড অ্যাসেট, মানে আমার ইনভেন্টরিটা হচ্ছে লেস লিকুইড অ্যাসেট। সো সেই জন্য আমরা এটাকে বেসিক্যালি 1:1, টাইম থাকুক, সমস্যা নেই। ওকে, সো এই জন্য বেসিক্যালি আমরা এটাকে অ্যাসেট টেস্ট রেশিও বলি, কেননা এখানে আমার যে ইনভেন্টরিটা ছিল সেটাকে আমরা এক্সক্লুড করে দিয়েছি। এন্ড এটার স্ট্যান্ডার্ড হচ্ছে 1:1, মানে হচ্ছে আমার $1 কারেন্ট লাইবিলিটি পে করার জন্য $1 কুইকার অ্যাসেট থাকলেই হচ্ছে। ওকে, দ্যাট ইজ কল লিকুইডিটি রেশিও, শর্ট টার্ম লিকুইডিটি রেশিও। লং টার্ম লিকুইডিটির ক্ষেত্রে কি আছে, দুইটা, একটা হচ্ছে আমার গিয়ারিং রেশিও আর একটা হচ্ছে ইন্টারেস্ট কভার। সো লং টার্ম লিকুইডিটি রেশিও, একটা হচ্ছে আমার ইন্টারেস্ট কভার, ইন্টারেস্ট কভার, আর একটা হচ্ছে আমার গিয়ারিং। সো একটু আমাকে হেল্প করেন, ইন্টারেস্ট কভার রেশিও বলতে আপনারা কি বুঝেন, মানে ইন্টারেস্ট কভার রেশিওর ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, এনিওয়ান? ইন্টারেস্ট কভার রেশিও কারো মনে নাই এটা? ওকে, সো মনে না থাকলেও প্রবলেম নাই। এটার ফর্মুলাটা হচ্ছে আমার পিবিআইটি, অপারেটিং প্রফিট, ডিভাইডেড বাই ইন্টারেস্ট অর ফাইন্যান্স কস্ট। ওকে, এটা আসবে হচ্ছে ইন টাইমসে, ইন টাইমস মানে হচ্ছে আপনার কতটুকু প্রফিট আছে, মানে অ্যাভেলেবল টু কভার ইউর ফাইন্যান্স কস্ট। তার মানে এটা আপনার যত বেশি প্রফিট অ্যাভেলেবল থাকবে টু কভার ইউর ফাইন্যান্স কস্ট, তত বেশি আপনার লিকুইড পজিশন ভালো, গিয়ারিং অবস্থা তত ভালো, মানে আপনার ফাইন্যান্স কস্ট কভার করার রিস্কিনেসটা তত কম আসলে। সো আপনি তত বেটার পজিশনে আছেন। সো এটা হচ্ছে ইন্টারেস্ট কভার, যেটা আমরা বেসিক্যালি হচ্ছে লিকুইডিটি অথবা গিয়ারিং রেশিওর একটা পার্ট হিসেবে বলি। আর আরেকটা হচ্ছে গিয়ারিং রেশিও। গিয়ারিং রেশিওটা হচ্ছে আপনার ইট ডিপেন্ডস অন দা রিস্কিনেস অফ ক্যাপিটাল স্ট্রাকচার। ওকে, ক্যাপিটাল স্ট্রাকচারের রিস্কিনেসটা কি।
তো আমরা সবাই জানি আমার ক্যাপিটালের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ডেপ্ট অ্যান্ড ইকুইটি। ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে ডেপ্ট অ্যান্ড ইকুইটি। অ্যান্ড আমরা সবাই জানি যে একটা কোম্পানি বেসিক্যালি দুইটা সোর্স থেকে ফাইন্যান্সিং করে, একটা হচ্ছে ডেপ্ট অর ইকুইটি। সে হয় শেয়ার ইস্যু করে নয়তো লোন নোট ইস্যু করে। সো এইখানে আলটিমেটলি ফর্মুলাটা দুইভাবে হয়। হ্যাঁ, দুইভাবে হয়। একটা হচ্ছে ডেপ্ট বাই ইকুইটি, মানে আপনার কতটুকু রেশিও হচ্ছে ডেপ্ট অ্যান্ড ইকুইটি রেশিও। আরেকটা হচ্ছে ডেপ্ট বাই ডেপ্ট প্লাস ইকুইটি, যেটাকে আমরা বলি ক্যাপিটাল এমপ্লয়েড। এখন আপনি আপনার কোয়েশ্চেনে মানে যখন আপনি আনসারটা করবেন, তখন যেহেতু দুইটা ফর্মুলাই প্রচলিত আছে, আপনি কোন ফর্মুলাটা করবেন, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। হ্যাঁ, আপনি কোন ফর্মুলাটা করবেন? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, সমস্যা নেই। আপনি কোন ফর্মুলাটা করবেন? আপনাকে এক্সামিনার এক্সপ্লিসিটলি বলে দিবে আপনি কোন ফর্মুলাটা ইউজ করবেন। আপনি কি ডেপ বাই ইকুইটি করবেন আর ডেপ বাই ডেপ প্লাস ইকুইটি করবেন? যদি বলে দেয়, আপনাকে ঠিক যেটা বলে দিবে সেটাই করতে হবে, দ্যাট ইজ অবভিয়াস। আর যদি বলে না দেয়, প্লিজ অলওয়েজ রিমেম্বার, যদি বলে না দেয় তখন আপনাকে আলটিমেটলি আপনার প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে। বাট আমি প্রেফার করি আপনারা এইটা তখন অ্যাপ্লাই করেন, মানে আপনারা তখন এইটা ইউজ করেন, কেননা এটা মোর অ্যাকুরেট ওয়েতে দেখায় যে টোটাল ক্যাপিটালের কত পার্সেন্ট হচ্ছে আপনার ডেপ্ট আছে। সো এটা যত বেশি হবে তত ভালো না, আসলে তত কোম্পানির গিয়ারিংটা মানে রিস্কিনেসটা তত বেড়ে যায়। যেমন একটা কোম্পানির ধরেন 100 টাকা যদি টোটাল ক্যাপিটাল থাকে, এর মধ্যে যদি 60 টাকা ডেপ থাকে, 40 টাকা শেয়ার ক্যাপিটাল থাকে, আর 40 টাকা যদি ইকুইটি থাকে, দ্যাটস ফাইন। বাট যদি 100 টাকার মধ্যে 90 টাকা থাকে ডেপ, 10 টাকা থাকে হচ্ছে ইকুইটি, দ্যাটস এ রিস্কি প্রবলেম। আবার ইকুইটি থাকে যদি 20 টাকা, ইকুইটি থাকে যদি 80 টাকা, ডেপ্ট থাকে যদি 20 টাকা, সেটা ভালো। বাট সেটা আবার অন্য অ্যাঙ্গেলে ভালো না, সেটা আবার অবশ্য ফাইন্যান্সের দিক থেকে ভালো না। বাট স্টিল আমাকে এটার একটা ব্যালেন্সিং সিচুয়েশন রাখতে হবে, যে যেখানে আমার গিয়ারিং লেভেলটা মানে রিস্কি লেভেলটা, রিস্কিনেসটা একটা অ্যাডজাস্টিং পয়েন্টে থাকে, ব্যালেন্সিং পয়েন্টে থাকে। তাহলে এই গিয়ারিং রেশিওর দুইটা রেশিও মানে দুইটা ফর্মুলা। ফার্স্টে হচ্ছে যে রেশিওর ফর্মুলাটা আপনাকে ক্যালকুলেট করতে বলবে সেই অনুযায়ী আপনি করবেন, যদি না বলে তাহলে আপনি নিচেরটা করবেন, অথবা আপনি ডেট বাই ইকুইটিও করতে পারেন, সেই ক্ষেত্রে কোনো বাধা নাই। বাট আমার প্রেফারেন্স হচ্ছে নিচেরটা করবেন। এরপরে আসেন এফিসিয়েন্সি রেশিও। এফিসিয়েন্সি রেশিওটা আমরা আসলে বেসিক্যালি যেটা বুঝি, আমার কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল আর অ্যাসেট ইউজ করার যে এফিসিয়েন্সিটা, সেটা আসলে কতটুকু এফিশিয়েন্টলি ম্যানেজ করে। এইটা খুব বেশি আসে না, হার্ডলি আসে, বাট স্টিল আসে, একটা একটা দুইটা বার আসে। সেক্ষেত্রে এখানে চারটা মেন রেশিও, বাট তিনটা মেনলি সব থেকে বেশি আসে। অ্যাসেট টার্নওভারটাও আসে, বাট চারটাই আসে আসলে, সরি। তাহলে এই চারটা রেশিও আপনারা এর আগেও পড়েছেন আমি জানি। একটা হচ্ছে ইনভেন্টরি টার্নওভার ডেজ, ডেটর টার্নওভার ডেজ মানে রিসিভেবল টার্নওভার ডেজ, রিসিভেবল কালেকশন পিরিয়ড, ক্রেডিটর্স টার্নওভার ডেজ, আর ক্রেডিটর্স পেয়েবল পেমেন্ট পিরিয়ড, যেটাকে আমরা বলি অ্যাসেট টার্নওভার ডেজ। তার মানে এগুলো সবগুলো আসলে আমার ডেইজে আসবে অথবা টাইমসে আসবে। হ্যাঁ, মানে বেসিক্যালি হচ্ছে ডেইজ বলতে এটা আমরা সবসময় এইভাবে ভাববো না যে এটা আসলে ডেইজে আসবে। ডেইজ দিয়ে যদি আপনাকে বের করতে বলে তাহলে ইউ হ্যাভ টু মাল্টিপ্লাই উইথ 365, এটা একটু মনে রাখবো। যদি মান্থে বের করতে বলে ইউ হ্যাভ টু মাল্টিপ্লাই উইথ 12। যদি আপনাকে উইকলি বের করতে বলে ইউ হ্যাভ টু মাল্টিপ্লাই উইথ 52, মানে উইক কতগুলা। হ্যাঁ, সো ওই অনুযায়ী আপনাকে আলটিমেটলি এটা করতে হবে। সো আপনি যদি একটা একটা করে দেখেন, ইনভেন্টরি টার্নওভার ডেজ, আমি একটু মুখে মুখে এগুলা বলে যাই একটু কুইকলি, আমাদের যদি ফর্মুলা ক্যালকুলেট করতে হবে যখন, তখন আমরা এই সব ফর্মুলা গুলা করবো। এখানে ইনভেন্টরি টার্নওভার ডেজ বলতে আমরা বোঝাচ্ছি অ্যাভারেজ ইনভেন্টরি ডিভাইডেড বাই কস্ট অফ সেলস ইনটু 365। হ্যাঁ, সো অ্যাভারেজ ইনভেন্টরি বলতে আমার ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ইনভেন্টরি ডিভাইডেড বাই 2, বাট ইউজুয়ালি আমার ওপেনিং ইনভেন্টরি দেওয়া থাকে না কোয়েশ্চেনে। সো আমরা ইউজুয়ালি যেটা করি, ক্লোজিং ইনভেন্টরি ডিভাইডেড বাই কস্ট অফ সেলস ইনটু 365 অর 360 অর 12 অর 52, যেটা আমাকে যেভাবে বের করতে বলবে। রিসিভেবল কালেকশন পিরিয়ড, এখানেও সেম, রিসিভেবল ডিভাইডেড বাই ক্রেডিট সেলস ইনটু 365। পেয়েবল পেমেন্ট পিরিয়ড, এখানেও সেম, পেয়েবল মানে আমার পেয়েবলের যে ক্লোজিং ব্যালেন্সটা থাকবে, যদি ওপেনিং ব্যালেন্স থাকে তখন আমাকে অ্যাভারেজ করে নিতে হবে, ইউজুয়ালি দেওয়া থাকে না। সেক্ষেত্রে পেয়েবল ডিভাইডেড বাই পারচেস মানে ক্রেডিট পারচেস, যদি পারচেস না থাকে তাহলে কস্ট অফ সেলস ইনটু 365। আর অ্যাসেট টার্নওভারটা হচ্ছে আমার টার্নওভার ডিভাইডেড বাই অ্যাসেট, মানে হচ্ছে রেভিনিউ ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট অথবা ক্যাপিটাল এমপ্লয়েড, যেটা আপনাকে ফর্মুলা যেভাবে ডিকটেট করবে সেভাবে আপনাকে এটা করতে হবে। সো
That is our whole overall ক্যালকুলেশন অফ রেশিওস। সো এইটা আপনারা একটু গো থ্রু করবেন, প্রত্যেকটা রেশিওর ফর্মুলা গুলার সাথে নিজেরা একটু কথা বলবেন যে প্রত্যেকটা রেশিওর আসলে কম্পোনেন্ট গুলা কি কি থাকে এবং এটার ফর্মুলাটা কি। মুখস্থ করতে লাগলে করবেন, বাট ওইভাবে মুখস্থ করার দরকার নাই যে এই রেশিওর ফর্মুলা এটা এভাবে বাড়বে এটা এভাবে কমবে। অফকোর্স একটা মিনিমাম মেমোরাইজিং আর মাথায় থাকার ব্যাপার থাকেই, বাট স্টিল আমার কাছে মনে হয় রেশিওটা মুখস্থ করার থেকে রেশিওর সাথে কথা বলে ফর্মুলাটা তারে আস্ক করাটাই ভালো, এবং সেই আপনাকে একটা ভালো ফর্মুলা বা প্রোভাইড করে। যেমন আপনি যদি আরওসি এর সাথে কথা বলেন, আরওসি আপনাকে বলবে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, তার মানে অন মানে হচ্ছে রিটার্নটা উপরে থাকবে, ক্যাপিটাল এমপ্লয়েডটা নিচে থাকবে। সো এইভাবে আপনি চিন্তা করতেই পারেন। ফাইনাল স্টেপ, যে স্টেপটা বেসিক্যালি আমরা আনসার স্টেপ বলি, যে এখন আপনি মোটামুটি প্ল্যানিং করা ডান, আপনার ক্যালকুলেশন করা ডান, আর এখন আপনি ইন্টারপ্রিটেশনটা করবেন, এক্সপ্লেইনটা করবেন। তো সেই ক্ষেত্রে আপনি যখন এক্সপ্লেইন করবেন, এই জায়গাটাতে একটু আপনারা একটু প্রপারলি এই গাইডলাইন গুলো একটু ফলো করার ট্রাই করবেন, খেয়াল করে দেখেন। যে গাইডলাইন গুলো আমি একটু আগে আপনাদেরকে বলেছি, try to apply your analytical skills without just saying the particular ratios are increases or decreases। মানে আপনি জাস্ট রেশিও ইনক্রিজ করছে আর ডিক্রিজ করছে সেটা বলেই শেষ করে দিলেন, সেটা না করে এটার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা এমফাসিস করার ট্রাই করেন। নাম্বার টু, ট্রাই টু ইউজ ফর্মাল অর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর ভার্ব। এটা এক্সামিনার খুব পছন্দ করে। যেমন আমি এক্সামিনারের কাছ থেকে একটা ওয়ার্ড শিখছিলাম। আমরা আমরা তো ডিক্রিজ ইউজ করি সবসময়, রিডিউস ইউজ করি, বাট ও একটা ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করতো প্রফেশনালি, ডেটেরিওরেট। হ্যাঁ, সেটাও বেসিক্যালি সিনোনিম অফ ডিক্রিজ, বাট ও এই ওয়ার্ডটা খুব ইউজ করতো, এবং আই ট্রাই টু ইউজ ইট ইন আওয়ার রেশিও আনসারিং কোয়েশ্চেন যখন আমি করতেছিলাম আমার আমার এক্সামের সময়। সো এরকম ভার্ব, এরকম ওয়ার্ড দেখবেন এক্সামিনার চুজ করে। যেমন ধরেন অনেক সময় ও ইনক্রিজের জায়গায় রাইজের কথা বলবে। তারপর অনেক সময় দেখবেন যে আহ, মানে খুব ক্যালকুলেটিভ ওয়েতে ইনক্রিজ করার ক্ষেত্রে প্রপোর্শনেটলি রাইজ, প্রপোর্শনেটলি ইনক্রিজ, সো স্কেল আপ, এই জিনিসগুলো ওরা ইউজ করে। সো এই জিনিসগুলো আপনি যখন এক্সামিনার আনসার গুলো চেক আউট করবেন, তখন আপনি দেখবেন ওই আনসার গুলো আপনি নিজেও ট্রাই করতে পারতে পারেন যে ওই ওয়ার্ড গুলো অ্যাপ্লাই করে, এবং সেটা আপনার ভোকাবুলারির এটা ইনরিচ করবে অনেক। আমি বলতেছি না এটা মাস্ট, বাট এটা হইলে আপনার এক্সামিনারের জন্য আপনার সাথে কানেক্ট করাটা অনেক ইজি। নাম্বার থ্রি, অ্যালোকেট প্রপার মার্কস ফর বোথ প্রফিটেবিলিটি এন্ড পজিশন অফ বিজনেস। যেটা একটু আগে আমরা বলেছি যে আপনাকে যদি প্রফিটেবিলিটি এবং পজিশন অ্যানালাইসিস করতে বলে, আপনাকে প্রপার অ্যালোকেশনটা করতে হবে মার্কেট। মানে আপনি এটা করতে পারবেন না যে অ্যালোকেশন পারফরমেন্স এবং পজিশনের জন্য লাইক 80% 20% মার্ক, এরকম না, 50-50 করবেন অর 60-40 করবেন। সো অলওয়েজ কিপ ইন মাইন্ড দ্যাট টেকনিক। সো এই হচ্ছে আমার ওভারঅল রেশিও অ্যানালাইসিসের টেকনিক, যেই টেকনিকটা আমার গ্রুপ অ্যাকাউন্টিং এর জন্যও অ্যাপ্লিকেবল, আবার সিঙ্গেল এন্টিটির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য অ্যাপ্লিকেবল। সো এখন আপাতত আমরা গ্রুপ অ্যাকাউন্টিং থেকে রেশিওর কোশ্চেনটা কিভাবে আনসার করব সেটা একটু আমরা দেখব। এর পরবর্তীতে সিঙ্গেল এন্টিটি থেকে আমার রেশিও অ্যানালাইসিসের যে কোশ্চেনটা আমরা প্র্যাকটিস করব, সেটা আমরা যখন সিঙ্গেল এন্টিটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কমপ্লিট করব, কভার করব, তারপরে গিয়ে আমরা প্র্যাকটিসটা করতে পারবো, সেটাতে কোনো প্রবলেম নাই। নাও আমরা একটা ছোট্ট ফিডব্যাকের ব্যাপার বলি, যে আপনাদের এই পর্যন্ত আর যতটুকু ডিসকাশন আমরা করলাম, কথা বললাম, আহ এর মধ্যে কারো কোনো কনফিউশন আর কোয়েশ্চেন্স আছে কিনা, যদি থাকে আমরা একটু ডিসকাশন করি, লেট মি নো। এর পরবর্তীতে আমরা হয়তো বা কোয়েশ্চেন যেটা আমরা চুজ করে রাখছি পিলো গ্রুপে সেটা নিয়ে কথা বলবো। আর যদি ফিডব্যাক না থাকে সেটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার ওরে আর কি দেখতে হবে যদি কোনো প্রবলেম হয় নাকি। ওকে, হ্যাঁ ওকে। সো আমরা আমাদের রেশিও যেটা নিয়ে কথা বলতেছিলাম এতক্ষণ, সেটা কিছুটা এখানেও কভার হয়ে যাবে হোপফুলি, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। লেটস সি আমরা কতটুকু আন্ডারস্ট্যান্ডিং আমাদের হইলো সেটাকে অ্যাপ্লাই করার ট্রাই করবো, এবং পরবর্তীতে যেটা বললেন আপনি যে হ্যাঁ, আপনারা হয়তো আজকে বাসে গিয়ে আবার দেখলে আরেকটু প্রবলেম হয়তো বা বের হইতেও পারে, তখন আপনারা একটু আমার সাথে ডিসকাশন করেন। So আমরা একটু তাহলে শুরু করি আমাদের
যে পিলো গ্রুপের কোয়েশ্চেন্সটা, সেই কোয়েশ্চেন্সটা আসলে কি করতে বলছে আমাকে, এবং সেই ক্ষেত্রে আমাদের রিকোয়ারমেন্টটা থেকে আমরা শুরু করব। সেটা আমরা অলওয়েজ জানি যে কোয়েশ্চেন্স আমরা কখনো আগে পড়বো না, আগে আমরা রিকোয়ারমেন্টটা পড়বো। সো টোটাল 20 মার্কস। রিকোয়ারমেন্ট তিনটা আছে, এ, বি এন্ড সি। এন্ড এখানে আমি তো আপনাদেরকে একটা জিনিস হাইলাইট করে দেখাবো যে রেশিও ক্যালকুলেশনের জন্য আসলে কত মার্কস থাকে। হ্যাঁ, দেখবেন আপনাদের মাথায় একটা জিনিস সবসময় কাজ করে, আমি যতবারই বলি না কেন তারপর একটা জিনিস কাজ করে যে রেশিও ক্যালকুলেশন করতে পারলে হয়তো বা আপনারা মার্ক পাবেন অনেক বেশি, বাট আপনি দেখতে পাবেন এখানে যে রেশিও অ্যানালাইসিস এর কোশ্চেন, মানে ফর্মুলা ক্যালকুলেশনের জন্য খুব একটা বেশি মার্ক এক্সামিনার আপনাকে দেয় না। যা মার্কস দেয় মোস্টলি হচ্ছে আদার ক্যালকুলেশনের জন্য, মানে আদার বলতেছে হচ্ছে অন্য একটা অ্যাডজাস্টমেন্ট করার জন্য একটা মার্কস দেয়। অ্যান্ড ম্যাক্সিমাম মার্ক এখানে থাকে হচ্ছে কমেন্টিং জন্য, কমেন্টের জন্য খুব বেশি মার্ক এক্সামিনার আপনাকে অ্যালোকেট করবে। So, আমরা বেশি কথা না বলে রিকোয়ারমেন্ট গুলো একটু দেখি। রিকোয়ারমেন্ট এ কি বলছে দেখেন, যেটার জন্য রেশিওর কোনো কনসেপ্ট না জানলেও হবে। ক্যালকুলেট দ্য গেইন অর লস অন ডিসপোজাল অফ সাম্বা কোম্পানি which will be recorded in the individual financial statement of Pirlo company and consolidated financial statement of Pirlo group। তার মানে আপনাকে দুইটা গেইন অর লস ক্যালকুলেট করতে বলছে। খেয়াল করে দেখেন, পিরলো গ্রুপ দুইটা রেশিও, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য আপনার গেইন অর লস কত হবে, আর একটা হচ্ছে আপনার কনসলিডেটেড গেইন অর লস কত হবে, ডিসপোজাল গেইন অর লস কত হবে। সো আমরা একটু রিকল করার ট্রাই করি যে আমার ইন্ডিভিজুয়াল গেইন অর লস, ওই যে ফোর্ক অ্যান্ড স্পুন, ওই ক্যালকুলেশনটা যখন আমরা করছিলাম ডিসপোজাল গেইন অর লস, আমরা একটু ভালো করে মনে করে দেখি যে আসলে এই দুইটার ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি ছিল ডিসপোজাল গেইন অর লসের। ডিসপোজাল প্রসিড, রাইট, ডিসপোজাল প্রসিড লেস, এটার ক্ষেত্রে হবে হচ্ছে আমার ইনভেস্টমেন্ট কস্ট, মানে আমি যত টাকা দিয়ে পারচেস করছিলাম আমার এই সাবসিডিয়ারিটাকে, রাইট, মানে যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য, এটা হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য। বাট আমি যখন, সরি, আমি যখন আমার কনসলিডেটেড, আমি যখন আমার কনসলিডেটেড গেইন অর লস ক্যালকুলেট করব, তখন কি আমরা ঠিক এই ডিসপোজাল ইনভেস্টমেন্ট কস্টটা বাদ দিই, নাকি আমার এটা ফর্মুলাটা কি থাকে? আমাদের কনসলিডেটেড ডিসপোজাল গেইন অর লসের ফর্মুলাটা কি ছিল মনে আছে? ডিসপোজাল প্রসিড, ডিসপোজাল প্রসিড লেস গুডউইল, রাইট, লেস নেট অ্যাসেট at the date of disposal, at fair value of NCI, at fair value of remaining investment, if any। ওকে, মানে হচ্ছে আমরা এই ফর্মুলাগুলো কেন এভাবে বলতেছি, কেননা এই ফর্মুলাগুলো আমরা জানি যে আমার ডিসপোজাল গেইন অর লস কনসিডারেশনের জন্য কিভাবে ক্যালকুলেট করতে হয়, ডিসপোজাল গেইন অর লস, এবং আমার সিঙ্গেল এন্টিটির জন্য কিভাবে ক্যালকুলেট করতে হয়। সো আলটিমেটলি আমাকে এই ক্যালকুলেশনটা করতে হবে। আমাদের এই ক্যালকুলেশনের জন্য টোটাল 5 মার্কস। এটার সাথে রেশিওর আসলে কোনো লেনাদেনা নাই, রেশিওর এখানে কোনো আসলে মানে কনক্লুশন কিছুই নাই আসলে। ওকে, এরপর আসেন বি, ক্যালকুলেট রেশিওস ইকুইভ্যালেন্ট টু দোজ প্রোভাইডেড ইন নোট 8। খেয়াল করেন, তার মানে হচ্ছে আপনার নোট 8-এ কি কি রেশিও আপনাকে ক্যালকুলেট করতে হবে এটা অলরেডি বলে দিছে, সো এটা আপনাকে আর আলাদা করে ক্যালকুলেট করতে হবে না। হ্যাঁ, সো নোট 8-এ কি রেশিও গুলো দেওয়া আছে সেটা আমরা দেখলেই বুঝতে পারবো যে কি কি রেশিও দেওয়া আছে নোট 8-এ।
Samba company revenue remained consistent, 26 million in both 20X9 and 20X8. Samba company has high levels of debt. Key ratios from Samba company's financial statement. তাহলে কি কি রেশিও আছে? গ্রস প্রফিট মার্জিন দেখেন, এরপর অপারেটিং প্রফিট মার্জিন, এরপর ইন্টারেস্ট কভার রেশিও। এখন এটা কোন কোন সালের জন্য করতে বলছে? 20X9 and 20X8. Now 20X9 20X8 এর গ্রস প্রফিট মার্জিনের ফর্মুলাটা কি একটু বলি আমরা। গ্রস প্রফিট মার্জিনের ফর্মুলাটা কি? গ্রস প্রফিট divided by sales, ডিভাইডেড বাই সেলস 400. ইনটু 100। অপারেটিং প্রফিট মার্জিনের ফর্মুলাটা কি? অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই সেলস ইনটু 100। ইন্টারেস্ট কভারের ফর্মুলাটা কি? পিবিআইটি ডিভাইডেড বাই ইন্টারেস্ট, এটা টাইমসে আসবে, কত টাইমস, রাইট? সো এই হচ্ছে আমার ফর্মুলা। এখানে আপনি 20X9 এরটা যখন বের করবেন তখন 20X9 এর অ্যামাউন্ট গুলো আপনি বসাবেন, 20X9 টা যখন বের করবেন তখন 20X9 টা বের করবেন, দ্যাটস ইট। এখন আপনাকে এই নোটের মধ্যে একটা পয়েন্ট বলছে, সেটা আপনাকে মাথায় নিতে হবে। হ্যাঁ, সেটা কি বলছে খেয়াল করে দেখেন। আপনাকে বলছে যে নো অ্যাডজাস্টমেন্ট ইজ রিকোয়ার্ড ফর দ্য গেইন অর লস অন ডিসপোজাল ফ্রম এ। তার মানে এই যে রিকোয়ারমেন্ট এ, এখানে যে গেইন অর লসটা আপনি বের করলেন, এইটার কোনো রিফ্লেকশন আপনাকে রিকোয়ারমেন্ট বিতে দেখাতে হবে না, কোনো অ্যাডজাস্টমেন্ট দেখাতে হবে না। এগুলো আপনার জন্য একটা মানে একটা একটা বাইবেলের মতো। আপনি যখনই এক্সামিনারের এই গাইডলাইন গুলা পাচ্ছেন, তার মানে আপনি যতই পারেন না কেন, যতই বুঝেন না কেন, এর বাইরে আপনি যেতে পারবেন না। এখন আপনি আমাকে বলেন, এখানে কত মার্ক দেওয়া আছে রেশিও ক্যালকুলেশনের জন্য? 3 মার্ক। 3 মার্ক। তার মানে আপনি যতই ভালো ফর্মুলা মুখস্থ করে যান না কেন, 3 মার্কের বেশি আপনি ফর্মুলা মুখস্থ করে পাবেন না। এবং একটা মজার ব্যাপার হচ্ছে, আপনার যদি কোনো কারণে রেশিও ভুলও হয়, সেই ভুল রেশিও নিয়ে যদি আপনি কমেন্ট করেন সেকশন সি তে, মানে রিকোয়ারমেন্ট সি তে, তাহলেও আপনাকে এক্সামিনার মার্ক দিতে বাধ্য। কারণ আপনার কমেন্ট গুলা এক্সামিনার দেখবে, তখন দেখে যদি দেখে যে না, আপনার প্রত্যেকটা কমেন্ট ক্যালকুলেশন ভুল হইলেও কমেন্টের লজিক অনুযায়ী ঠিক আছে, সে আপনাকে মার্ক দিবে, কোনো প্রবলেম নাই। তাহলে এখন আমরা যদি কোয়েশ্চেনটা ভালো করে পড়ি, এই যে কাজগুলো আমরা করলাম, এই কাজগুলোকে আমরা বলি প্ল্যানিং। এই প্ল্যানিং গুলোর ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে, যখন আমি কমেন্ট করব, কমেন্ট করার সময় আমাকে কি কি জিনিস নিয়ে কমেন্টটা করতে হবে, কি কি জিনিস ইনক্লুড করতে হবে। দেখেন এক্সামিনার আমাকে একটা প্রপার গাইডলাইন দিয়ে দিয়েছে যে আমি কিভাবে কমেন্টটা করব। কমেন্ট অন দ্য পারফরমেন্স অ্যান্ড ইন্টারেস্ট কভার, তার মানে পারফরমেন্স হচ্ছে আমার দুইটা, গ্রস প্রফিট মার্জিন, অপারেটিং প্রফিট মার্জিন অ্যান্ড ইন্টারেস্ট কভার ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 20X9 and 20X8। তার মানে আমার এটা হচ্ছে একই ফাইন্যান্সিয়াল ইয়ারের, মানে একই কোম্পানির দুইটা ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে আমাকে কম্পেয়ার করতে হবে। এবং আমার কমেন্টের মধ্যে কি কি থাকবে? দ্য ওভারঅল পারফরমেন্স অফ প্রিলো গ্রুপ, মানে প্রিলো গ্রুপের ওভারঅল পারফরমেন্সটা কি সেটা আমাকে বলতে হবে। তাহলে প্রিলো হচ্ছে প্যারেন্ট কোম্পানি, ওর ওভারঅল গ্রুপের পারফরমেন্সটা কি সেটা আমাকে ভালো করে এক্সপ্লেন করতে হবে। হাউ ওয়ান্স অ্যাকাউন্টেড ফর দ্য ডিসপোজাল অফ সাম্বা কোম্পানি উইল ইম্প্যাক্ট অন ইউর অ্যানালাইসিস। এটা আমাদের আরেকটা পয়েন্ট, যেটা আমি ডিসপোজ করে দিলে সাম্বা কোম্পানিকে, আমার এই ডিসপোজালের কারণে কি ইম্প্যাক্ট পড়বে অ্যানালাইসিসে, সেটা আমাকে বলতে হবে। and the implications of the disposal of Samba company for future results of the Pillow Group। এই যে আমি সাম্বাকে সেল করে দিলাম, ডিসপোজ করে দিলাম, এটা ফিউচার ইম্প্যাক্টটা কি হবে পিলো গ্রুপের। তো এটা আমার সিনারিওটা না বুঝলে আসলে আমি আনসারটা করতে পারবো না। আমি এখন এখান থেকে সরাসরি আনসারে চলে যেতে পারবো না। আমার কোয়েশ্চেনটা পড়ে দেখতে হবে আসলে প্রিলো গ্রুপ সাম্বা কোম্পানিকে কবে অ্যাকোয়ার করছিল, কেন ডিসপোজ করতেছে, এবং সাম্বা কোম্পানির আসলে কাস্টমার আমার কোম্পানির কাস্টমারের সাথে কি রিলেশন আছে,
আমার কাস্টমার গুলো সাম্বা কোম্পানির কাছে যদি চলে যায় সেক্ষেত্রে আমার রেভিনিউটা ফিউচারে হারাবো আমি। তারপর আবার যেহেতু এটা গ্রুপ ডিসপোজ করে দিচ্ছি, এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাকে নিতে হবে। আমার সাম্বা কোম্পানির পারফরমেন্স কেমন ছিল, ইন্টারেস্ট আবার কেমন ছিল, সেইগুলো আমাকে দেখতে হবে। দেখে তারপরে আমাকে একটা ওভারঅল কমেন্ট করতে হবে ওই তিনটা পয়েন্টকে মাথায় রেখে। একটা হচ্ছে আমার ওভারঅল পারফরমেন্স, একটা হচ্ছে আমি ডিসপোজালের কারণে অ্যানালিসিসে কি কি ইম্প্যাক্ট ফেলতেছে, আর এটা হচ্ছে আমার ডিসপোজাল করার কারণে ফিউচার অ্যাসপেক্টে, প্রিলো গ্রুপের ফিউচার অ্যাসপেক্টে কি কি ইম্প্যাক্ট পড়বে। এখন আমরা দেখি যে আসলে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কিভাবে কি কি ইনফরমেশন দেওয়া আছে। দ্য কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস ফর দ্য প্রিলো গ্রুপ ফর দ্য ইয়ার্স ended 31st December 2009 and 2008 are shown below. রেভিনিউ এখানে 1000 কমন নেওয়া, সো তার মানে আমাকে আলটিমেটলি প্রত্যেকটা ক্যালকুলেশনে 1000 কমন নিয়েই করতে হবে। সো আমি এখানে আমি যদি একটু বলে দিই, জাস্ট অল সরি অল অ্যামাউন্ট আর ইন 1000। ওকে, তাহলে মোটামুটি ভাবে আমার এই যে ডিসপোজাল প্রসেস থেকে শুরু করে যা যা আছে সবই হচ্ছে আমার 1000 আমি নিচ্ছি, সেটা আমি বলেই দিচ্ছি। সো এখন আপনি আসেন যে আমার এই যে রেভিনিউ দেওয়া আছে, রেভিনিউ, গ্রস প্রফিট, কস্ট অফ সেলস বাদ দিলে আমি এইটুকু ইনফরমেশন থেকেই কিন্তু গ্রস প্রফিট মার্জিন বের করতে পারি। খেয়াল করে দেখেন, আমার এখানে কিন্তু আর নতুন করে মানে গ্রস প্রফিটের জন্য অন্য কোথাও যাওয়া লাগবে না। মানে আমার এই ইনফরমেশনটাই এনাফ 20x9 এবং 20x8 এর গ্রস প্রফিট মার্জিন বের করার জন্য। তাহলে আমার ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? গ্রস প্রফিট ডিভাইডেড বাই সেলস। তাহলে 20x9 এটা কি হবে? 97860, আমরা এখানে চলে যাই, সমান সমান 97860 ডিভাইডেড বাই আমার রেভিনিউ কত ছিল? 213480। এবং আমি যদি এটাকে পার্সেন্টেজ করব, সো আমার আলটিমেটলি এই দুইটাকে আমি পার্সেন্টেজে নিয়ে রাখি, তাহলে আর আমার এখানে সমস্যা নাই। সো 46%। আমি যদি আরেকটু মানে স্পেসিফিক আরো অ্যাকুরেট করতে চাই, 45.8%। ওকে, এখন আসেন গ্রস প্রফিট মার্জিন গেল 20x9 এর। 20x8 এরটা কত ছিল? 97310। তাহলে 97310, 97310 ডিভাইডেড বাই 216820। এখানেও সেম, এটাও আমাকে আসলে পার্সেন্টেজে নিয়ে আসছি আমি। সো এটাকেও আমি আরেকটু স্পেসিফিক করার জন্য, মানে আরেকটু ধরেন অ্যাকুরেট করার জন্য দুইটা ডেসিমালের পর দুইটা ঘর রাখলাম, সো দ্যাট আলটিমেটলি এটা আমরা দেখতে পারি। সো খেয়াল করে দেখেন আমার এখানে ইনক্রিজ অর ডিক্রিজ, হ্যাঁ, ইনক্রিজ অর ডিক্রিজ, অথবা আমি আমার এটার সাথে মানে ইনক্রিজ অর ডিক্রিজের সাথেও আমি যেটার সাথে কম্পেয়ার করব, কম্পেয়ারেবল, এই যে 81%, 80%, হ্যাঁ, সাম্বাস। 81% যেটা কোশ্চেনে দেওয়া আছে সরাসরি, হ্যাঁ, সেটা আমরা জাস্ট এখানে আমাদের 80%, দ্যাটস ইট। ওকে, এখন আসেন অপারেটিং প্রফিট মার্জিন। এখান থেকে কিন্তু আমরা 66 41% লিখে রাখি। সেটা যখন আমরা কমেন্ট করব তখন অটোমেটিক্যালি আমার লাগবে এই জিনিসগুলো। অপারেটিং প্রফিট মার্জিনের আমার আলটিমেটলি ফর্মুলাটা কি? অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই রেভিনিউ। তাহলে অপারেটিং প্রফিট কত আছে? এই যে 25,000, 25,500 আর 29,170। তাহলে আমরা এখান থেকে চলে যাই 25,500, এটাও সেম, এটাকে আমরা দুইটা ডেসিমেলি নিয়ে রাখলাম। আর এখানে হচ্ছে আমার রেভিনিউ ওর কত ছিল? 29,170, 29, that's it। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে গ্রস প্রফিট মার্জিন আসলে কিছুটা বাড়ছে, মানে খুব বেশি না, কিছুটা বাড়ছে, রাইট?
এটা আসলে কমছে, রাইট? আগের থেকে এটা কমছে। এখন আসেন পিবিআইটি, মানে আমার ইন্টারেস্ট কাভার। ইন্টারেস্ট কাভারটা আমরা জানি, একদম সিম্পল ফর্মুলা। এখানে আমার দেওয়া আছে, এখানে আমার ফর্মুলাতে কত দেওয়া আছে, 1.2 টাইমস 1.1 টাইমস 1.2 1.1 টাইমস। সো এটা আলটিমেটলি আমার ফর্মুলাতে ঠিক যেভাবে দেওয়া আছে। সো এটার ফর্মুলাটা কি? ইন্টারেস্ট কাভারের ফর্মুলাটা অপারেটিং প্রফিট হচ্ছে প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স 25,500 ডিভাইডেড বাই 17,800। 25,500 ডিভাইডেড বাই 17,800। ওকে, সো এটা আসলে টাইমসে আসবে। আলটিমেটলি এটাকে আমরা আরো কমাই নিতে পারি 1.43 টাইমস আর 1.4 টাইমস। আর এটা আসবে হচ্ছে আমার 19,170 ডিভাইডেড বাই 16,200। 19,170, ও সরি 19 না 29,170 ডিভাইডেড বাই 16,200, রাইট? দ্যাটস ইট। এখানেও সেম, এটাও আমরা যেহেতু 1.8 টাইমস দেখাইতেই পারি, সো আলটিমেটলি এইটাও আমার পার্সেন্টেজ করে লাভ না, এটা চেঞ্জেবল হবে। Okay, that's it. তাহলে এখন আমি যেটা দেখতে পাচ্ছি, আমি যদি ওভারঅল এখনো পর্যন্ত সিনারিওটা দেখি নাই, আমি যতটুকু দেখতে পাচ্ছি, আহ, এই পিডলো গ্রুপের গ্রস প্রফিট মার্জিনের পার্সপেক্টিভ থেকে স্লাইটলি বাড়ছে। বাট একটা জিনিস খেয়াল করেন, সাম্বা কোম্পানির গ্রস প্রফিট মার্জিন কিন্তু হিউজ, মানে সাম্বা কোম্পানিটা কিন্তু বাড়ছে এবং ওর কিন্তু গ্রস প্রফিট মার্জিন অনেক হাই। অন দ্য আদার হ্যান্ড অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু কমে গেছে, মানে গতবার ছিল 13.45%, এবার হয়ে গেছে এটা 11.94%। সেখানে সাম্বা কোম্পানির কিন্তু বাড়ছে। আবার সাম্বা কোম্পানির কিন্তু গ্রস প্রফিট মার্জিন, অপারেটিং প্রফিট মার্জিন দুইটাই অনেক সিগনিফিকেন্টলি হাই। ইন্টারেস্ট কাভারটা আবার সাম্বা কোম্পানির একটু সমস্যা আছে, বাট প্রিলো গ্রুপেরও কিন্তু কমছে। গত বছর ছিল 1.8 টাইমস, এবার হয়ে গেছে 1.43 টাইমস। সো 0.36 টাইমস অলমোস্ট কমে গেছে। তো এই ওভারঅল আমি একটা একটা করে যদি কথা বলি, গ্রস প্রফিট মার্জিন আসলে বাড়ছে। কতটুকু বাড়ছে? 0.96% বাড়ছে। কেন বাড়তে পারে? কস্ট অফ গুডস সোল্ড হয়তো বা কমছে, আমি কিন্তু জানি না, কোনোটাই সিনারিও এখনো দেখি নাই। আবার আমার পক্ষে কিন্তু এটা আসলে এই মানে প্রফিট অ্যান্ড লস দেখে এটা প্রেডিক্ট করা সম্ভব না যে কস্ট অফ সেলস এর ক্ষেত্রে কতটুকু বাড়ছে কমছে। তখন আমাকে যেটা করতে হবে, এই যে কস্ট অফ সেলস কতটুকু বাড়ছে সেটা আমাকে একটু কম্পেয়ার করে দেখাইতে হবে। যেমন গত বছরের তুলনায় খেয়াল করে দেখেন, কস্ট অফ সেলস কিন্তু কমছে। এই কারণেই হয়তো বা গ্রস প্রফিট মার্জিনটা আসলে বাড়ছে। আবার আপনি যদি দেখেন, রেভিনিউ কিন্তু কমছে। রেভিনিউ কমার পরেও কিন্তু গ্রস প্রফিট মার্জিন ওর বাড়ছে। সো আপনাকে এই লিঙ্ক গুলা করে দিতে হবে, মানে এই পয়েন্ট গুলো আপনাকে রিলেট করে দিতে হবে, তাহলে আপনি মানে আপনার পারফেক্ট যে কমেন্টিংটা সেটা আপনি প্রপারলি করতে পারবেন। অপারেটিং প্রফিট মার্জিনের ক্ষেত্রে আপনি ইন্টারপ্রিটেশনটা করে দেখেন কি হয়েছে। অপারেটিং প্রফিট, অপারেটিং এক্সপেন্স কিন্তু ভালো বাড়ছে। কেন বাড়ছে এটা আপনাকে এখন ডিসকাশন করে দেখতে হবে। দেন অপারেশনটা প্রফিটও তো কমছে, এই কারণে আসলে অপারেটিং প্রফিট মার্জিনও কমছে। বাট যখনই এই ওভারঅল কমেন্ট গুলো করতেছেন, ওভারঅল কমেন্ট গুলো করার সাথে সাথে এই যে আপনার আপনার যেই ওভারঅল গ্রুপের এই যে রেভিনিউর মধ্যে যে 2,13,480, এর মধ্যে কিন্তু সাম্বা কোম্পানির রেভিনিউটাও আছে। আবার আপনার এই যে মানে গ্রস প্রফিট এর মধ্যে কিন্তু সাম্বা কোম্পানির পোর্শনটাও আছে। যখন আপনি ডিসপোজ করে দিবেন তখন কিন্তু এই রেভিনিউর ইম্প্যাক্টটা কমে যাবে। আবার ফিউচারেও কিন্তু যদি সাম্বা কোম্পানি সেপারেটলি অপারেট করে, ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করে, তখন আপনার রেভিনিউর কিছু পোর্শন কিন্তু সাম্বা কোম্পানির কাছেও যাবে যদি একই ইন্ডাস্ট্রিতে আপনারা থাকেন। তো এই কথাগুলা কিন্তু আপনাকে বলতে হবে, এবং কথাগুলো আপনি এমন ভাবে বলবেন, কোনোটাই কংক্রিট ভাবে বলবেন না, মানে কমপ্লিট এইটাই হচ্ছে এইভাবে বলবেন না। আপনি একটা মধ্যপন্থা, যেটাকে আমরা বলি, আপনি একটা মানে আপনি একটা মিডিয়াম একটা কনটেক্সটে কথা বলবেন। মানে এটা এই কারণে হতে পারে, উড বি, মাইট বি, কুড বি, মেবি, এই ওয়ার্ডিং গুলো আপনি বেশি ইউজ করার ট্রাই করবেন, সো দ্যাট আপনি মোটামুটি ভাবে একটা নিউট্রাল পজিশনে থাকেন। আপনি খুব বেশি একদম স্পেসিফিক এটাই এটাই বলছেন না, আবার
সেটা অন্যভাবে আপনি যদি নিউট্রাল ওয়েতে চিন্তা করেন যে এটা পেসিমিস্টিক ভাবেও আপনি বলছেন না। তো ঠিক সেইভাবে আপনাকে চিন্তা করে কথাগুলো বলতে হবে। সো কখনোই আপনি বলবেন না যে কস্ট অফ গুডস সোল্ড কমছে দেখেই হচ্ছে গ্রস প্রফিট মার্জিন আপনার বেড়ে গেছে। এখানে অন্য ফ্যাক্টরও থাকতে পারে, অথবা রেভিনিউটা ইয়ে। So আপনাকে দুইটা ফ্যাক্টরই বলতে হবে, এবং সেক্ষেত্রে বলতে হবে সেই কারণে হয়তো বা কমছে, নট লাইক এটার কারণেই কমছে। সো এই পয়েন্টগুলো আপনাকে একটু মাথায় রেখে আনসারটা চিন্তা করতে হবে। সো আমরা এখন ফলোইং ইনফরমেশন গুলো একটু দেখি, যেটা আমাকে আলটিমেটলি হেল্প করবে টু ক্যালকুলেট এই যে গেইন অর লসটা, অ্যান্ড দেন ইট উইল হেল্প মি টু ইন্টারপ্রেট টু কমেন্ট অন দ্য পারফরমেন্স অফ ওভারঅল গ্রুপ অ্যান্ড সাম্বা কোম্পানি। On 31st December 2009, the Pirlo Group disposed of its entire 80% holding in Samba কোম্পানি। তার মানে এখান থেকে আপনি বুঝতেই পারতেছেন যে সাম্বা কোম্পানি ওর একটা সাবসিডিয়ারি ছিল যার 80% ওন করতো পিরলো গ্রুপ, সেটা ও পুরোটাই সেল করে দিছে। কবে সেল করছে? 31 ডিসেম্বরে। তার মানে এই যে এখানে যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলো আছে সবগুলোতেই কিন্তু পিরলো গ্রুপের রেভিনিউ, কস্ট অফ সেলস সবকিছুই কিন্তু আছে 2 বছরের। এবং সে এটা সেল করছে কত? $300 মিলিয়ন। এবং সাম্বা কোম্পানি কি কোম্পানি ছিল? সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি ছিল। তাহলে আমাকে এটাও দেখতে হবে যে পিরলো গ্রুপ কি সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতেই কাজ করে কিনা। তাহলে আমি একটা ইনফরমেশন পেয়ে গেলাম, ডিসপোজাল প্রসিড। তাহলে ডিসপোজাল প্রসিড কত আমার? 300 মিলিয়ন। তাহলে 300,000। তাহলে এই যে 300 মিলিয়ন, এইটাকে আমরা এখন বেসিক্যালি এটার সাথে নিয়ে আসলাম 300,000। ওকে, এই 300,000 থেকে আমরা বাদ দিব হচ্ছে ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য ইন্ডিভিজুয়াল কস্ট, আর কনসলিডেশনের জন্য কনসলিডেটেড গেইন ও লসের জন্য গুডউইল এবং বাকি ইনফরমেশন গুলো। এরপরে খেয়াল করে দেখেন, দ্য সাম্বা কোম্পানির রেজাল্টস হ্যাভ বিন ফুললি কনসলিডেটেড ইনটু কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, এবং সাম্বা কোম্পানি ডাজ নট রিপ্রেজেন্ট ডিসকন্টিনিউড অপারেশন। এটাও আমাকে বলে দিচ্ছে, তার মানে ও কিন্তু আপনার জন্য আইএফআরএস 5 না। সো আলটিমেটলি কনসলিডেশন হয়েছে যে ডেট পর্যন্ত ওকে আপনি অ্যাকোয়ার করছেন, ওই ডেট পর্যন্ত কনসলিডেশন প্রপারলি হয়েছে। The proceeds from the disposal of Samba company have been credited to suspense account and no gain loss have been recorded। যেটা আমরা একটু আগে দেখলাম যে ও এখনো পর্যন্ত গেইন অর লস ক্যালকুলেট করে নাই। Pirlo company originally acquired the share in Samba company for 210 million। তার মানে ও কত টাকা দিয়ে অ্যাকোয়ার করছিল? 210 মিলিয়ন, যেটা আমার ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কস্ট হিসাবে আমার চলে যাবে। তাহলে যদি 210 মিলিয়ন ও কিনে থাকে এটা দিয়ে, তাহলে ও বিক্রি করলো কত টাকায়? $300। তাহলে আমার আলটিমেটলি কতটুকু সে ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের গেইন হলো? 90,000। এটা বেসিক্যালি হচ্ছে ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য গেইন। সো এটাকে আপনি অন্যভাবে চিন্তা করিয়েন না যে এটা কি মানে আলটিমেটলি কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোনো ইম্প্যাক্ট আসবে কিনা। না, এটা কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কোনো ইম্প্যাক্ট নাই। এটা হচ্ছে আপনি যখন পিরলো কোম্পানি তার ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করছে তখন সে 90,000 গেইন হিসেবে দেখাইছে। ওকে, এখন আসেন আমার কনসলিডেটেড ডিসপোজাল গেইন অর লস কত টাকা আমি দেখাবো, যেটা আমি এখনো দেখাইনি। এখন আপনি ভালো করে দেখেন, অ্যাট দিস ডেট গুডউইল ওয়াজ $70 মিলিয়ন। তাহলে গুডউইল কত ছিল? 70,000। আমরা একটু এটাকে একসাথে ফরম্যাটিং করে নিই, তাহলে আর আমাদের জন্য কোনো প্রবলেম হবে না। 70,000। ওকে, এরপরে দেখেন কি বলছে, গুডউইল হ্যাজ নট বিন ইম্পেয়ার্ড, তার মানে কোনো ইম্পেয়ারমেন্ট হয় নাই। এক্সটার্নাল অ্যাডভাইজার এস্টিমেট দ্যাট গুডউইল অ্যারাইজিং সাম্বা কোম্পানি হ্যাজ এ ভ্যালু অফ $110 মিলিয়ন at 31st ডিসেম্বর। তার মানে হচ্ছে বেসিক্যালি হচ্ছে ওর যখন এস্টিমেটেড গুডউইল অ্যারাইজিং সাম্বা কোম্পানির ভ্যালু ছিল তখন 110 মিলিয়ন। সো এটা হচ্ছে বেসিক্যালি ওর ওই সময়কার যেই ভ্যালুটা ছিল ওই সময় অ্যাকুইজিশন ডেট। আমার ডিসপোজাল ডেটের ফেয়ার ভ্যালু লাগবে। On 31st December 2009, Samba company had net asset with a carrying amount of 260 million। আমরা মোটামুটি ভাবে একটা অ্যামাউন্ট পাইলাম, সেটা হচ্ছে যে 31st ডিসেম্বর সাম্বা কোম্পানির নেট asset এটা, বাট এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করতে হবে যেটা আসলে অ্যাড করা হয় নাই। খেয়াল করে দেখেন, in addition to this, Samba company's brand name was valued at 50 million acquisition date. This not reflected in the Samba company's individual financial statement. The value is assets 31st December। তার মানে যখন ও অ্যাকোয়ার করেছে এটা ইন্টারনালি জেনারেটেড ব্র্যান্ড হিসেবে দেখাতে পারতো না, বাট পিরলো গ্রুপ কিন্তু এটা দেখাতে পারবে। সো পিরলো গ্রুপের নেট অ্যাসেট হিসেবে যাবে হচ্ছে আমার, আমি যদি এভাবে চিন্তা করি, 260,000 প্লাস 50,000। আর যেহেতু এটা মাইনাস হবে, মাইনাস হলে এটা আমাকে
জাস্ট আগে মাইনাস সাইনটা দিতে হবে। সো 310,000 আসে হচ্ছে আমার ইনক্লুডিং অ্যাকোয়ার্ড ব্র্যান্ডের যে অ্যামাউন্টটা সেটা সহ। তার মানে এই জিনিসটা আপনাকে একটু বলতে হবে যে যখন আপনি ডিসপোজ করে দিবেন তখন এই যে ডিসপোজাল গেইন অর লসটা যেটা আপনি পেয়েছেন এরপরে যে গুডউইলটা আছে সেটা আপনাকে এক্সক্লুড করতে হবে, এবং ওর যে রেভিনিউ আছে, ওর যে গ্রস প্রফিট মার্জিন, অপারেটিং প্রফিট মার্জিন, এগুলো সবগুলো আমার এক্সক্লুড হয়ে যাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে, মানে রিডিউস হয়ে যাবে প্রপোর্শনেটলি। এরপরে দেখেন কি বলছে, Samba Company is the only subsidiary in which Pirlo Group owned less than 100% of the equity. তার মানে সাম্বা কোম্পানি ছাড়া ওর বাকি যত সাবসিডিয়ারি আছে এটাও আমাকে বলে দিল যে সাম্বা কোম্পানি ছাড়াও আমার অন্য সাবসিডিয়ারি আছে যাদেরকে আমি সব 100% অ্যাকোয়ার করছি, একমাত্র সাম্বা কোম্পানি যাকে আমি 100% এর কম অ্যাকোয়ার করছি। The Pirlo Group uses fair value method to calculate NCI and the NCI in Samba Company is deemed to be 66 million. তাহলে এনসিআর ভ্যালু আমাকে বলে দিল 66 মিলিয়ন, 66,000। তাহলে আমরা এখন পেয়ে যাব যে আসলে আমার ডিসপোজাল গেইন অর লস কত। খেয়াল করে দেখেন এখানে কিন্তু একটা ডিসপোজাল লস চলে আসছে, রাইট? ডিসপোজাল লস কেন আসলো? কেননা আপনি দেখতেই পাচ্ছেন ও বেসিক্যালি ডিসপোজ করে পাইছে $300,000, বাট এটার ক্যারিং ভ্যালু ছিল হচ্ছে $314,000, এবং ফেয়ার ভ্যালু অফ রিমেইনিং ইনভেস্টমেন্ট নাই, এটা আমরা আগেই জানি, কেননা ও পুরা 80% সেল করে দিছে, মানে পুরোটাই আসলে ও সেল করে দিছে। তাহলে এই যে ডিসপোজাল ওর লস হইলো, খেয়াল করেন এই ডিসপোজাল লসটা কি ওর কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইম্প্যাক্ট ফেলবে না? অফকোর্স এটার কারণে আমার অপারেটিং প্রফিট মার্জিনটা, সো ইট উইল অ্যাফেক্ট অপারেটিং প্রফিট মার্জিন, ওকে, অ্যান্ড ইন্টারেস্ট কভার অ্যাজ ওয়েল, কারণ এটা পিবিআইটি এর সাথে রিলেটেড। তো এটা আমাকে অবশ্যই অবশ্যই বলতে হবে। তো এই পর্যন্ত যতটুকু আমরা দেখলাম প্রত্যেকটাই হচ্ছে আমার ডিসপোজাল গেইন ও লস ক্যালকুলেটের সাথে রিলেটেড এবং আমার কমেন্ট করার সাথে রিলেটেড। দুইটা নোট আমি এখনো পড়ি নাই, এই দুইটা নোট আমরা পড়লে মোটামুটি ভাবে বুঝতে পারবো যে ওর ফিউচার ইম্প্যাক্টে কি কি প্রবলেম ফেস করতে হবে পিরলো গ্রুপের পার্সপেক্টিভ থেকে। দেখেন, until December 2008, Pirlo Company rented space in its property to a third party, মানে 2028 এক্সাইটের আগ পর্যন্ত ওইটা থার্ড পার্টিকে দিত পিলো গ্রুপ। দিস অ্যারেঞ্জমেন্ট এন্ডেড and 1st January 2009 Samba Company's administrative departments moved into Pirlo Company's property. Pirlo Company charged Samba Companies a reduced rent. এটাও কিন্তু আমার সাম্বা কোম্পানির পারফরমেন্সের জন্য একটা পজিটিভ দিক যে সাম্বা কোম্পানির ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কিন্তু রেন্ট কম হিসেবে দেখাইতো এবং এটা ইন্টারগ্রুপ ট্রেডিং হিসেবে এলিমিনেট হয়ে যেত। সেটা পরবর্তীতে মানে 2009 এর পরে কিন্তু আর এইটা আলটিমেটলি থাকবে না, সেটা কিন্তু আবার থার্ড পার্টির কাছ থেকে সে একটা রেভিনিউ আর্ন করতে পারবে, মানে ইনকাম আর্ন করতে পারবে। Samba Company's properties were sold in April 2009 at a profit of 2 million, which is included in administrative expense. এইটাও কিন্তু একটা ওয়ান অফ আইটেম। এই যে যে সাম্বা কোম্পানি ওর যে মানে ডিসপোজাল করে 2 মিলিয়নের একটা প্রফিট ও পাইছে, যেটা ও অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা কমাই দিছে। এই যে এখানে যে অ্যাডমিন এক্সপেন্সটা আছে অপারেটিং এক্সপেন্সের মধ্যে, সেটার মধ্যে কিন্তু 2000 অলরেডি আলটিমেটলি রিডিউস করা আছে, যেটা নেক্সট ইয়ারে কিন্তু আর আমার এই ইম্প্যাক্টটা থাকবে না। অন 31st December 2009, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই ফিউচার অ্যাসপেক্টটাকে কনসিডার করতে। The employment of two founding directors, Samba Company was transferred to Pirlo Company. তার মানে মানে একটু ভালো করে খেয়াল করে দেখেন, এমপ্লয়মেন্ট অফ টু ফাউন্ডিং ডিরেক্টরস অফ সাম্বা কোম্পানি, মানে সাম্বা কোম্পানির যে মেইন ফাউন্ডিং ডিরেক্টর যারা ছিল তা এখান থেকে দুইজনকে পিরলো কোম্পানিতে ট্রান্সফার করা হয়েছে। ফ্রম দ্য ডেট অফ ডিসপোজাল পিরলো কোম্পানি উইল গো ইনটু ডিরেক্ট কম্পিটিশন উইথ সাম্বা কোম্পানি, যে কথাটা আমরা বলছিলাম। তার মানে যেহেতু ডিসপোজালের পর সাম্বা কোম্পানি ডিরেক্ট কম্পিটিটর হবে, তার মানে ইট ইজ অবভিয়াস ও যে রেভিনিউ আর্ন করতো অ্যাটলিস্ট এই যে 26 মিলিয়ন, এই 26 মিলিয়নের রেভিনিউ কিন্তু আমার এখানে আর থাকবে না। তার মানে এটা আমার একটা বড় হিট নিতে হবে, যেটা আমার গ্রস প্রফিট মার্জিন এবং অপারেটিং প্রফিট মার্জিন দুইটাকেই আলটিমেটলি এফেক্ট করবে। অ্যাজ পার্ট অফ দিস মুভ দ্য ডিরেক্টরস ডিড নট টেক দেয়ার অ্যানুয়াল বোনাস অফ 1 মিলিয়ন ইজ ফ্রম সাম্বা কোম্পানি। তার মানে এটাও একটা ডিরেক্টররা যেহেতু এই মুভটা করছে ওরা সাম্বা কোম্পানি থেকে বোনাস নেয় নাই, ইনস্টেন্ট দে রিসিভড আ সিমিলার জয়নিং ফি ফ্রম পিরলো কোম্পানি, যেটা বেসিক্যালি 31st ডিসেম্বরে পে করা হয়েছে। এটাও একটা রিজন, ওয়ান অফ আইটেম, যে কারণে
পিডলো গ্রুপের কিন্তু একটা হিট নিতে হয়েছে বোনাস হিসাবে, মানে বোনাস বলতে ম্যানেজমেন্ট ফি হিসাবে, ডিরেক্টর ফি হিসাবে। দিস ইন্ডিভিজুয়ালস হ্যাভ এক্সেলেন্ট রিলেশনশিপ উইথ দ্য লার্জেস্ট কাস্টমার্স অফ সাম্বা কোম্পানি আর সেন্ট্রাল অফ টু পিডলো কোম্পানির ফিউচার প্ল্যান। মানে বেসিক্যালি হচ্ছে এই কারণে ওরা সাম্বা কোম্পানি থেকে দুজনকে রেখে সাম্বা কোম্পানিকে ডিসপোজ করে দিছে। বাট এটা কতটুকু ফ্রুটফুলি কাজ করবে, অ্যাপ্লাই করতে পারবে, সেটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। নাও ইন এ নাটশেল আমরা দেখতে পারি যে সাম্বা কোম্পানিকে আসলে ও কেন সেল করছে, এটা একটা কোয়েশ্চেনেবল থিং। যেখানে সাম্বা কোম্পানির রেভিনিউ ওয়াজ গুড, যেখানে ওর গ্রস প্রফিট মার্জিন, অপারেটিং প্রফিট মার্জিন দুইটাই ওয়াজ হাই, বাট এই ডিসপোজালের ডিসিশনটা কেন নিছে সেটা আসলে দ্যাট পিডলো কোম্পানি টু রিইভালুয়েট দ্য ডিসিশন। অ্যান্ড ফিউচারে যেহেতু সাম্বা কোম্পানি ওর সরাসরি কম্পিটিটর হবে, এটাও ওকে মাথায় রাখতে হবে যে যখনই ও কম্পিটিটর হয়ে যাবে তখন কিন্তু ওর রেভিনিউ, মানে কাস্টমাররা কিন্তু আলটিমেটলি ওর কাছ থেকে আর প্রোডাক্ট না নিয়ে সাম্বা কোম্পানি থেকে প্রোডাক্টটা নিতে পারে। এই ইম্প্যাক্টটা আপনাকে মাথায় রেখে দেন কমেন্টটা শেষ করতে হবে। এখন দেখেন আমরা মোটামুটি ভাবে সবগুলোই আমাদের কারেক্টলি হয়েছে। গেইন অন লস, গেইন অর কনসলিডেটেড গেইন অর লস, কি রেশিও, সবগুলো আমরা করছি। কমেন্টটা আমরা জাস্ট এক্সামিনারের যে কমেন্ট সেটা আমরা অ্যাট এ গ্লান্স একবার জাস্ট রিড আউট করে যাই, অ্যান্ড দেন আমরা নেক্সট ক্লাসে আপনাদেরকে আমি একটা ছোট্ট হোমওয়ার্ক দিয়ে দিই, সেই হোমওয়ার্কটা আপনারা করে আনবেন, অ্যান্ড দেন আমাকে যদি কোনো প্রবলেম ফেস করেন জানাবেন। কমেন্ট অন দ্য পারফরমেন্স যেটা আমরা বলছিলাম, এবং ইন্টারেস্ট কভারটা আলাদা করে আপনারা মানে একটা হেডলাইন ইউজ করবেন, সেক্ষেত্রে এটা আপনাদের জন্য বেটার। যদি আরো আরো স্পেসিফিক করেন তাহলে আরো বেটার। গ্রস প্রফিট মার্জিনের জন্য একটা হেডিং, অপারেটিং প্রফিট মার্জিনের জন্য একটা হেডিং, ইন্টারেস্ট কভারের জন্য একটা হেডিং, এটা আরো আরো বেটার, আরো স্পেসিফিক। অ্যান্ড অফকোর্স এন্ড অফ দ্য আনসার আপনাকে এই কনক্লুশনটা দিতেই হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। কনক্লুশন আপনি 2 লাইন 3 লাইনের একটা অফকোর্স কনক্লুডিং স্টেটমেন্ট আপনাকে অফকোর্স মার্ক করতে হবে। The revenue of the group for the year ended actually declined in the year, যেটা আমরা দেখলাম যে রেভিনিউ কিন্তু কমে গেছে, যেটা দেখতেই পাচ্ছি আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে। ওর গত বছরের থেকে এবছরের রেভিনিউ কমছে, কস্ট অফ গুডস সোল্ডও কমছে, সো সেটা আমরা অফকোর্স মেনশন করছি। The scenario state that Samba company's revenue remained the same, 286 million. So this decrease appears to represent decline from remaining companies in the group. তার মানে সাম্বা কোম্পানির রেভিনিউ যদি সেম ছিল, তাহলে এই যে রেভিনিউটা কমছে এটা তাহলে বাকি গ্রুপ মেম্বারদের কারণে কমছে। সো তার মানে সাম্বা কোম্পানি একটা গুড পারফর্মিং এলিমেন্ট ছিল, তাকে আপনি ডিসপোজ করে দিচ্ছেন। Whilst there has been an overall decline in revenue, the gross profit margin has improved slightly. Samba company's significantly higher gross profit margin, 81% in relation to the rest of the group, suggesting that the rest of the Pillow group operates at lower gross profit margin. The operating profit margin, তার মানে এইটুকু হচ্ছে গ্রস প্রফিট মার্জিন নিয়ে কথা, এর বেশি আসলে এখানে কথা বলার মতো ছিল না। The operating profit margin of the group has deteriorated in 20x9, যেটা আমরা বললাম। This is initially surprising due to the significant increasing operating profit margin of Samba Group, যেটা অনেক বাড়ছে Samba Group এর। However, the increase in Samba company's operating profit margin দুইটা কারণ, একটা হচ্ছে ওই যে 2 মিলিয়নের একটা ডিসপোজাল গেইন, আবার আরেকটা হচ্ছে ওই যে আমার যেই মানে রেন্টটা আসলে লোয়ার রেট চার্জ করছে সেইটা। সো এই দুইটার কারণে বেসিক্যালি দেখা যাচ্ছে আমার সাম্বা কোম্পানির অপারেটিং প্রফিটটা হয়তো বা ইনসিগনিফিকেন্টলি বাড়ছে। দিস কনসার্ন ইজ ফার্দার ইনহ্যান্সড when the share of the profit of associate is considered. This has contributed 4.6 million profit for the year. This is nearly 40% of the overall group. তার মানে ওর যতটুকু প্রফিট হয়েছে তার অলমোস্ট 40% ও কন্ট্রিবিউট করতেছে গ্রুপকে। খেয়াল করেন, সেই সেই এন্টিটিটাকে আপনি সেল করে দিচ্ছেন। সো দ্যাট ইজ এ কোয়েশ্চেনেবল থিং। The combination of these factors raises concern over the profitability of Pillow Group and other subsidiaries in this group, as it appears to be as loss-making. Some of these losses will have been made through the lost rental income through the new arrangement. The joining fee paid to Samba Company's previous director is one of cost paid by Pillow Company. Consequently, it is included in the consolidated financial statements for the year ended 31st December. যেটা আমরা বলছি এটা one of একটা item. A similar amount was paid by Samba Company in the form of annual bonus in the year ended 31st December 2008. Therefore, 2008 and 2008 are comparable, but the joining fees represents a cost saving for the Pillow Company in future. মানে যেহেতু এটা one of, ফিউচারের জন্য আসলে আর এটার জন্য মানে কস্ট নাই তার জন্য, মানে এটা এটা কাট অফ পয়েন্টই হচ্ছে শেষ। তো এটুকু পর্যন্ত হচ্ছে আমার অপারেটিং প্রফিট মার্জিনের কথাবার্তা। The decline in interest cover appears to be driven by both decreases in profit from operations, increases finance cost, যেটা আমরা দেখতেই পাচ্ছি যে অপারেটিং প্রফিট আলটিমেটলি কমতেছে, এই যে দেখেন, আবার ওইদিকে ফাইন্যান্স কস্টটা কিন্তু বাড়তেছে। সো সেটার কারণে আসলে আমার ইন্টারেস্ট কভারটা ডিক্লাইন করতেছে।
As a Samba company has a large amount of debt, যেটা আমরা দেখতেই পাচ্ছি যে ওর interest cover ratioটা is not healthy. This should increase in future periods. The disposal of Samba company appears to be surprising, যেটা আমরা বললাম একটু আগে আপনাকে, given that it generates the high margin compared to the rest of the group. The loss on disposal of Samba company should be brought into consolidated statement of profit or loss. This would reduce uh, profit from the operations 14 million and would reduce the operating profit margin to 5.4%. তার মানে এটা যদি কনসিডার করেন তাহলে অপারেটিং প্রফিট মার্জিন যে কমে যাবে সেটা আমরা এখানে অলরেডি বলে দিছি। ওকে, the sale of Samba company at a loss is very surprising given that it appears to contribute good results and has a history of strong performance. Whilst selling Samba company at loss may be a strange move, Pillar company may believe that the real value of Samba company business has been secured by employing two founding directors. মানে যে কারণে হয়তো বড় লস সেল করে দিচ্ছে, বাট সেটা আসলে অনেক আনসার্টেন যে এই দুজন ফাউন্ডিং ডিরেক্টর দিয়ে কতটুকু মানে বেটার কম্পিটিশন করা যাবে, দ্যাটস আ কোয়েশ্চেনেবল থিং। The disposal of Samba company does not appear to be a good move, as the Pirlo Group seem to be losing its most profitable element. The Pirlo company directors seem to have made a risky decision to move into software development industry as a competitor of Samba company. যেটা আমরা বারবার বলতেছিলাম যে that's not a wise decision that Pirlo Group has made. যদিও তার একটা পয়েন্ট হচ্ছে সে দুইটা ডিরেক্টরকে রেখে দিচ্ছে, but this is not the wise move. This is not the strongly financial viable move. So still they have to reevaluate the decision, or they need to rethink the decision why they have done this. So that is the way of answering a ratio analysis questions. So please make sure আপনারা এটার উপর বেস করে নিজেরা একটা দুইটা রেশিও নিজেরা একটু ট্রাই করেন রিড আউট করতে, আনসারটা লিখতে, এবং কোন একটা কারণে স্ট্রাগল করলে আপনারা এক্সামিনারের অ্যান্সারটা একবার দুইবার পড়েন, try to understand the examiner's mindset, then try to actually get out from that problem. And if you face any challenges, of course let me know. I'm always here to help you, to guide you. So that's all for today. Let's call it off for today. Next Friday তে ইনশাআল্লাহ আমরা let discuss হয়তোবা একটা রেশিও করে আমরা ISIFRS এর টপিকের ডিসকাশনে চলে যাব কুইকলি। সো স্যার থ্যাংক ইউ আমাদের কি সবাইকে, কখনো অফলাইন সবাই ক্লাস ভালো হবে? থাকেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।